একদম নতুন হন। তো যেটা করতে হবে, যারা প্র্যাকটিস এখনো শেষ করে না ওরা প্র্যাকটিস করে চলে আসবেন নেক্সট ক্লাসে। সময় নিয়ে প্র্যাকটিস করবেন। আপনাদের তো প্র্যাকটিস করার সুযোগ আছে, একদিন পর একদিন হিউজ পরিমাণ টাইম থাকে। হুম, এগুলো প্র্যাকটিসে বসলে 2-3 ঘন্টা টাইম দিলে হয়ে যায় মোটামুটি। আর কোড ধরতে পারলে তো আরও কম সময় লাগে। স্যার আমি 3 দিনেও শেষ করতে পারলাম না, আপনি বলতেছেন 2-3 ঘন্টা। 3 দিনে শেষ করতে পারি না যে নতুন, যে সেজন্য হয়ে যাবে। স্পিড 02 না। সমস্যা নেই, পারবেন পারবেন। প্রত্যেকদিন প্র্যাকটিস করেন তাহলে পারবেন। আপনি নরসিংদীর না ফাতেমা নুসরাত? আপনি কি নরসিংদী? জি স্যার। জি নরসিংদীর জি। কোথায় পড়ছেন আপনি? নরসিংদী বেলাবো থানা, শুনছেন মেবি। শুনছি, ভুলে যায় আর কি। যারা আছে স্টুডেন্ট ওরা তো বিভিন্ন না কোন মানে শুনছেন স্যার বলতে আগে স্যার মনে হয় আমিও শুনছেন সেটা বললাম। নরসিংদীর কে কে আছেন এখানে এই বেচে? স্যার আমি আছি স্যার। স্যার কাউসার মাহমুদ আছে স্যার, কাউসার মাহমুদ আমি আছি স্যার। ইলিয়াস ভুইয়া। কায়সার, কাউসার মাহমুদ, ইমন তো আছেন। আর কে? ইলিয়াস ভুইয়া স্যার। আপনারা না? নরসিংদীতে যাব। স্যার আমিও আছি স্যার, কাউসার মাহমুদও আছে। স্যার বলছিলেন জি বন্ধুদের স্যার, সাথে আপনাকে তো মিশতে বললাম আসবেন। স্যার, যদি যেদিন আসবেন অবশ্যই। নরসিংদীতে যাওয়া হবে। আমি একটু গত ক্লাসে কি দেখাইছে একটু করে চেক করে আসি। আচ্ছা, লিঙ্ক পর্যন্ত গেছিলাম মনে হয় গত ক্লাসে। W3 স্কুলে যাই। লিঙ্ক পর্যন্ত আমরা গত ক্লাসে কাজ করছিলাম। আইকন নিয়ে কাজ করছি না আপনাদের সাথে? আইকন। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে লিস্ট। আচ্ছা, আমি ওই প্রথম দিন যখন লিস্ট নিয়ে কাজ করতেছিলাম, HTML ট্যাগ দেখছিলাম, তখন আমি বলছি যে এখানে আমরা আমরা নর্মালি যখন লিস্ট লিখছিলাম আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট, তখন আমরা নর্মালি আমাদের 1 2 3 আসছে। আমি বলছি যে এখানে আমরা রোমান নিতে পারি অথবা ABCD এরকম কি আসতে পারে, তাই না? বলছিলাম না? সো ওইটার জন্য আমি তখনই বলছিলাম আপনাদেরকে আমাদের কি CSS ইউজ করতে হবে। ওইটার জন্য আমি কি বলছিলাম, CSS ক্লাস ইউজ করতে হবে। ওকে, আমরা আজকের লেকচারে চলে যাই। ফোল্ডার ডে 4, এবং এটার জন্য আমি একটা HTML নেই। HTML দেবেন index.html। তারপর হচ্ছে যে ঠিকঠাক একটা CSS ফোল্ডার নিব। CSS ফোল্ডার নিলাম। এই CSS ফোল্ডারের ভিতরে style.css টা লিখলাম। style.css কাজ শেষ। এবার কি ইন্ডেক্সে HTML চলে আসছে। এটা হচ্ছে যে লিস্ট, আর যা যা আসবে সবগুলো লিখবো। এখন এরপর হচ্ছে এই CSSটা আমি লিঙ্ক করাই ফেলবো। সো লিঙ্ক চলে আসছে CSS ফোল্ডারের ভিতর style.css। এখন আমার এই CSS ফাইলটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা একটু টেস্ট করে নিব। একটা p ট্যাগ নিচ্ছি, এখানে ধরেন ওয়েবসাইট ডিজাইনের কথাটা লিখে আমি এখানে p ট্যাগের জন্য কি লিখতেছি, একটা CSS লিখবো। ধরুন যে কালার রেড। তার মানে দেখতেছি যে আসলে আমার এই CSS-টা লিঙ্ক ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এটা জাস্ট চেক করার কিছুই না। আসছে না? আসছে?
কথাবার্তা জি, বলেন। স্যার। হুম। এই যে কাউসার মাহমুদ স্যার, আপনি তো টিচার, যেহেতু আপনাকে স্যারই ডাকা উচিত। জি স্যার, জি স্যার। ওকে। না স্যার, না, আমার অনেক এর প্রিভিয়াস ইয়াতে আমার কলেজের লেকচারার ছিল 2-3 জন নরসিংদীর আপনাদের। So, জি স্যার। এই ওয়েব ডিজাইনটা আমরা কালার হয়ে গেছে, তার মানে কি আমি প্রথম অবস্থায় চেক করে নিয়েছি। আপনি যদি অনেকগুলা কোড লিখে চেক করতে যান, তাহলে কোড সেকশনে ভুল করছেন কিনা নাকি এই লিঙ্ক করাইতে ভুল করছেন সেটা ধরতে কিন্তু আপনার আইডেন্টিফাই করতে কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি প্রথমে টেস্ট করে নিয়েছি যে আমার এই লিঙ্ক ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, যে আমি যেটা চাচ্ছি ওইটা আসছে কিনা, সবার জন্য বলতেছি। সো দেখতেছি ওইটা আসছে, তাহলে এগুলো আমার দরকার নাই, হ্যাঁ, হ্যাঁ। কেটে দিচ্ছি, আমার লিঙ্কের কাজ হয়ে যাবে, লিঙ্ক হবে। এখন আমরা আসতেছি লিস্ট নিয়ে, আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট। তো যার জন্য আমি কি লিখব, ধরেন ইউএল এর ভিতর এলআই, যেটা আমরা ট্যাগ এতদিন ধরে জেনে আসছি, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে যে এলআই ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে যে এলআই কি ভিডিও এডিটিং। হ্যাঁ, এগুলো নিলাম। এগুলো নেওয়ার পর আমার আসলে ব্রাউজারে কীরকম শো করতেছে ওটা দেখি। নর্মালি হচ্ছে যে বুলেট পয়েন্ট, না নর্মালি কি বুলেট পয়েন্ট আসতেছে, তাহলে এখন আমরা একটা সিএসএস ইউজ করব। নর্মালি কি বুলেট পয়েন্ট আসতেছে, সো আমরা এখন একটা সিএসএস ইউজ করব, যেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। এখন লিস্ট স্টাইল টাইপের মধ্যে আমরা কি কি ভ্যালু অ্যাড করতে পারি? আমরা লিস্ট স্টাইল টাইপের ক্ষেত্রে, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে সার্কেল ইউজ করতে পারি, হ্যাঁ, স্কোয়ার ইউজ করতে পারি। নর্মালি যেটা আছে ওইটা তো থাকতে পারে, এর বাইরেও কি আমরা সার্কেল অথবা কি স্কোয়ার ইউজ করতে পারি। ধরেন লিস্ট স্টাইল টাইপ ইউএল, এখানে আমি বলে দিচ্ছি যে লিস্ট স্টাইল টাইপ যদি আমি কি করে দিই, স্কোয়ার করে দিই, তাহলে আমার এই বুলেট পয়েন্টগুলো কি হয়ে যাবে, স্কোয়ার টাইপের হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই যে স্কোয়ার টাইপের হয়ে গেছে। আমি লিস্ট স্টাইল টাইপ যদি সার্কেল লিখি তাহলে আমার সার্কেল হয়ে গেছে। আমরা চাইলে এই বুলেট পয়েন্টগুলো কি করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। তখন আপনাকে মানে আপনার দরকার নাই, বুলেট পয়েন্টের দরকার নাই, ধরেন লিস্ট আকারে থাকবে, বুলেট পয়েন্টের দরকার নাই, তখন লিস্ট স্টাইল টাইপ কি করবেন, নান করবেন। ওকে, তাহলে লিস্টের স্টাইলগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এই ধরনের যদি দেখতে চান, হ্যাঁ, এই ধরনের এই কাজটা আমাদের করতে হয়, লিস্ট স্টাইল টাইপ নান করতে হয় যখন আমরা এই মেনু তৈরি করে এগুলো সবগুলো লিস্টের মধ্যে রাখি। তো লিস্ট স্টাইল টাইপ যখন করে দিই, বুলেট পয়েন্টগুলো রিমুভ হয়ে যায়, আর এদিকে লেফট হয়ে যায়, সেটা অন্য আরেকটা সিএসএস ইউজ করি, ফ্লোট লেফট দিলে এগুলা লেফট হয়ে যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে আমাদের কি, আমরা প্রথম অবস্থায় বলছি যে লিস্টের জন্য সিএসএস যদি আমরা অ্যাড করতে চাই, আমরা এখানে যদি আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা চাইলে এই যে এই ধরনের লিস্ট আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি, যে বুলেট পয়েন্ট অথবা সার্কেল, নর্মালি যেটা আছে ওইটা, এর বাইরেও কিন্তু আমরা কি সার্কেল ইউজ করতে পারি, স্কোয়ার ইউজ করতে পারি, নান করতে পারি। নান মিনস হচ্ছে যে আমার এখানে কোনো বুলেট পয়েন্ট থাকবে না। আর অর্ডার লিস্টের ক্ষেত্রে ঠিক সেম, আমরা নাম্বার ইউজ করতে পারি, আপার রোমান এবং লোয়ার আলফা। সো যে কোনো একটা ইউজ করতে পারি। যদি আমরা অর্ডার লিস্টে যদি দেখি, ওএল, সেম জিনিসটা আমি কপি করতেছি, এখানে বলতেছি যে ওএল অর্ডার লিস্ট, তারপর লিখবো যে লিস্ট স্টাইল টাইপ, লিখবো যে নর্মালি নাম্বার থাকে আপার আলফা, যদি দেন আপার আলফা দিলাম, এটাও সেভ করলাম। এই যে ABCD আলফাবেট আপার মানে ক্যাপিটাল লেটার হবে। যদি আমি লোয়ার আলফা দিই তাহলে ABC হবে, লোয়ার আলফা, স্মল লেটারের ABC হবে। আমি যদি আরো ইউজ করি যে আপার রোমান,
প্রমাণ যদি দেখতে চাই, আমরা যদি লোয়ার দেখতে চাই তাহলে এখানে কি লোয়ার দিব। সো এই ক্লাসগুলো আমরা ইউজ করতে পারি। অথবা ধরেন আপনার এই 1 2 3 আপার বা লোয়ার কোনো কিছুই দরকার হচ্ছে না, তখন কি ইউজ করবেন, তখন ইউজ করবেন যে নান। হ্যাঁ, আপার অথবা লোয়ার কোনো কিছু ইউজ করতে হচ্ছে না, তখন আপনি ইউজ করবেন কি নান। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। এখন আমি আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি কি করবেন না, যে এখানে যে ডিফল্ট যে ইয়াগুলো আছে, ইমেজগুলো আছে, সরি ডিফল্ট যে আপনার কি বলে এটাকে, বুলেট পয়েন্ট বলেন, 1 2 Color. 3 বলেন, হ্যাঁ এই যে আছে ওগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে একটা আইকন দিতে, একটা আইকন বসাইতে, আইকন ইমেজ না একটা ইমেজ দিতে। তো আমরা ধরেন যে ফ্ল্যাট আইকনে চলে যায়, ফ্ল্যাট আইকন এই ওয়েবসাইটটাতে চলে যায়। আমরা বিভিন্ন ধরনের আইকন আছে এখানে, অনেক ধরনের। তো আমার পছন্দ মতো একটা আইকনের ইমেজ আমি নিব। ধরেন যে আমি এখানে লিখতেছি রাইট সাইন, রাইট রিলেটেড যতগুলো থাকবে সব চলে আসবে। এখান থেকে ধরেন যে আপনি এরকম টিকমার্ক নিতে চাচ্ছেন, হ্যাঁ ধরেন আমি এটা নিব, আমার ইচ্ছা হচ্ছে এটা নিতে, অথবা যে কোনো একটা জিনিস আইকন ইউজ করতে আমার ইচ্ছা মতো বা আমার পছন্দ মতো। ধরেন এটা নিই, যে কোনো একটা নিয়ে একটা নিতে, এটার জন্য আমি স্ক্রলিং হয় না কেন, এটাকে সেভ করব, ডাউনলোড করব। রেজিস্টার অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। রেজিস্টার অ্যান্ড ডাউনলোড, রেজিস্ট্রেশন করতে হবে, এটা করব না, আমরা ইয়াতে ক্লিক করব, পিএনজিতে ক্লিক করব। বেস্ট, এই যে চলে আসছে ডাউনলোড লিঙ্ক, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এখন ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, মানে আইকনের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সময় নিচ্ছে না। আচ্ছা ছোট থেকে নি, 16 পিক্সেল নি, 512 না 16 পিক্সেল। আমাদের এমনিতেও ছোট দরকার হবে, আমার ইন্টারনেট দুর্বল না। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। ইন্টারনেট স্লো মেবি। অন্য আরেকটা নেই।
এখানে দিলে ডাউনলোড হয়ে যায়। হয়তো বা আমার ইন্টারনেট স্লো বা অন্য কোনো কারণে ডাউনলোড হচ্ছে না। আপনারা যারা পিসিতে আছেন ওরা ডাউনলোড করতে পারবেন ফ্লাইটার অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা আমি এখান থেকে বাদ দেন, ডাউনলোড যেহেতু করতে পারতেছি না। রাইট সাইন আইকন আমি ইমেজ থেকে ডাউনলোড করে নিই ডিরেক্টলি। এটাকে ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের প্রজেক্ট ফোল্ডার যেটা ওইটাতে আমরা সেভ করব। যেখানে ইমেজ নামে একটা ফোল্ডার করি, সেভ করলাম। এবার দেখব এই যে ওএল এর জায়গায় আমরা আনঅর্ডার লিস্টের জায়গায় আমরা কি লিখব, আমাদের এই ইমেজটাকে নিয়ে আসবো। আমরা যে ইমেজটা দেখতেছি ওইটা নিয়ে আসবো, এখানের মতো আমরা ইমেজটা নিয়ে আসবো। তাহলে স্টাইল টাইপ কি দিব, লিস্ট স্টাইল টাইপ ইমেজ, লিস্ট স্টাইল টাইপ ইমেজ ইউআরএল এর মধ্যে আমরা লিখবো যে কি ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে, এরপরে ইমেজটার নাম হচ্ছে রাইট ডট পিএনজি। আর এখানে যেহেতু সিএসএস লিখতেছে তাহলে ডেটের ডট দিই। এবার আমরা একটু করে ভিউ করি, আসছে, এই যে দেখা যাচ্ছে না কিন্তু আসছে, বুঝতে পারছেন? কিছু দেখা যাচ্ছে, কিছু অংশ দেখা যাচ্ছে, অনেক বিশাল হয়ে আসছে। এটা এত বড় আইকন আমরা রাখবো না, এটা একটু আমরা এডিট করে নিব, আইকনের ইমেজটাকে আমরা একটু এডিট করে নিব। হ্যাঁ, সো এটা রাইট বাটন ক্লিক করবেন, এডিট অপশানে যাবেন, এটা পিক্সেল বেশি তো এটাকে রিসাইজ করে নিব। এটা কত দেখেন, অনেক বড়, তো রিসাইজ করব। রিসাইজেবল হচ্ছে পিক্সেল কত 860 বাই 872, তো এখানে আমরা ধরেন 30 দিলাম। এই যে ছোট হয়ে গেছে না, সেভ করব, অতটুকুতে সেভ করব। সেভ করলে আমার এখানে ডিরেক্টলি চলে আসবে। এই যে দেখছেন, আরও ছোট করতে পারি, 30 থেকে আরও ছোট হবে এটা। এভাবে আমরা এডিট করে আইকনটা বসাইতে পারি। আমরা বলতেছি যে না 10 হবে, 10 বেশি ছোট হয়ে যাচ্ছে। দেখছেন আইকনটা চলে আসছে না? আসছে। আমরা চাইলে এখানে কি ইমেজও নিয়ে আসতে পারি। আমরা যে ডিফল্ট আইকন আছে ওইগুলা বাদেও কি করতে পারি, আমরা ইমেজ নিয়ে আসতে পারি। ইমেজ আইকন কি নিয়ে আসতে পারি, আমরা আমাদের এখানে দেখাইতে পারি। ক্লিয়ার? জি ভাই। ওকে, বাকিরা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। কোশ্চেনটা করতে বলছিলেন যে ডট ডট কেন দেওয়া হয় সিএসএস? আচ্ছা, সিএসএস এর ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের মেনলি ইমেজটা একদম সহজ ভাষায় যদি বলি, ইমেজটা কোথায় আছে, ইমেজ মানে আমাদের সিএসএস এই ফোল্ডারের ভেতরে, সিএসএস এই ফোল্ডার থেকে, তাই না? স্টাইল ডট সিএসএস এটা থেকে বের হয়ে কয়টা নিচে একটা, হ্যাঁ মানে একটা ফোল্ডারে এটা থেকে বের হওয়ার জন্য আমরা ডট দিই, এবং ওই ফোল্ডারে ঢোকার জন্য, ইমেজ ফোল্ডারে ঢোকার জন্য আমরা কি দিই, আরেকটা ডট দিই। যেহেতু এটা আমাদের স্টাইল থেকে বের হওয়ার জন্য আমরা এখানে দুইটা ডট ইউজ করি। এই স্টাইল ডট সিএসএস থেকে আমরা বের হই,
মানে এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা বের হওয়া স্টাইল ডট সিএসএস থেকে। দেন হচ্ছে যে আমার ইমেজের মধ্যে যে ইমেজ ডট, তারপর হচ্ছে ইমেজ স্ল্যাশ ইমেজের নামটা, সো ইমেজের নামটা আমরা কি বাকিটা যেভাবে আছে ওইভাবে বসাই দিই। আর ডট ডট ইউজটা করে যে স্টাইল কি ডট সিএসএস। এখন যদি স্টাইলটা যদি আরও একটা কিসের ভিতর রাখেন, এই ফোল্ডারের ভিতর রাখেন, সেখানে আরেকটা ডট দিতে হবে কিন্তু। তিনটা ডট, হ্যাঁ। সেটা যদি এখানে আরেকটা ফোল্ডার নেন, ফোল্ডারের ভিতর যদি স্টাইল পেজটা রাখেন তাহলে আরেকটা ডট দিতে হবে। এটা দিয়ে মানে ব্যাক হওয়া, মানে আপনি যে জায়গা থেকে আসছেন ওই জায়গা থেকে ব্যাক হয়ে দেন আপনি সামনের দিকে যাওয়া আর কি, মানে ইমেজ রাইট ডট পিএনজি এরপরে সামনের দিকে যাওয়া। এত লিঙ্কের ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? সো লিঙ্কের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি ইউজ করতে পারতেছি, আমরা লিস্টের ক্ষেত্রে আমরা চাইলে এখানকার যে অর্ডার বা আনঅর্ডার লিস্টের যে ডিফল্ট ডিজাইনগুলো আছে ওগুলো ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা চাইলে ইমেজ নিয়ে আসতে পারি, এবং ওই ইমেজটা যখন আসবো অবশ্যই এটাকে রিসাইজ করতে হবে, মানে 10 পিক্সেল বা 20 পিক্সেলের মধ্যে আনতে হবে, নাহলে এত বড় ইমেজটা এখানে কিন্তু প্রপারভাবে কি করবে না, শো করবে না। ক্লিয়ার? এবার আসি ট্যাবলের মধ্যে দেখেন আমরা গত ক্লাসে ট্যাবল নিয়ে কথাবার্তা বলছি। ট্যাবলের আমরা এই ধরনের বর্ডার নিয়ে আসছিলাম। যদি আমরা নর্মালি গত ক্লাসে দেখছি যে মানে আমরা যখন ট্যাবলের ট্যাগ লিখছিলাম তখন আসলে আমরা কি ইউজ করছি, যে ট্যাবলের বর্ডার 1 ইউজ করছি না। এখন আমরা ওই ট্যাবলটাকে সিএসএস ইউজ করব। ওই ট্যাবলের মধ্যে কি করব, সিএসএস ইউজ করে লিখব। গত ক্লাস মানে গত যখন HTML করাইছিলাম তখন আমরা দেখছিলাম। সো এখন যদি আমি একটা ট্যাবল ট্যাগ নিই, এখানে ভিতর দেখাচ্ছি ট্যাবল ট্যাগ, এর মধ্যে th এর ভিতরে td, এর ভিতরে নেম, সরি আরেকটা td নিচ্ছি, ফোন নাম্বার, আরেকটা td নিচ্ছি, ইমেল। ওকে, এবার হচ্ছে যে th কেন লিখলাম, এখানে কিছুই বলেন না আপনারা, trn হবে, আর এগুলো হচ্ছে th, সো এগুলো সব th। /tr startup, তার মধ্যে আমরা লিখব td। ওকে, আমরা একটু করে দেখে আসি। এই যে আমাদের ট্যাবলটা আসছে না,
এই টেবলের এখন আমরা বর্ডার ইউজ করব। আগে আমরা এখানে বর্ডার লিখে দিতাম না, টেবলের মধ্যে ওইরকম লিখবো না, আমরা এভাবে লিখবো টেবল, টেবল ট্যাগ এর মধ্যে টিএইচ ট্যাগ, মানে টেবল ট্যাগের মধ্যে যদি বর্ডার লিখে তাহলে কিরকম হচ্ছে, বর্ডার 1 পিক্সেল সলিড ধরেন রেড, তাহলে কিরকম হচ্ছে দেখি। এই বর্ডারের চারিদিকে হয়েছে না। এখন যদি আমরা টিএইচ দিই, তাহলে কিরকম হচ্ছে দেখেন, এই চারটার মধ্যে বর্ডার হয়েছে, এই টিএইচ গুলোর মধ্যে বর্ডার হয়েছে, তাই না। আবার যদি টিডি দিই তাহলে কলামগুলোর ডাটা রোতে কি হবে, বর্ডার হবে, ডাটা রোতে কি হবে, এই যে বর্ডার হবে। মানে আগে যে এখানে লিখতাম টেবল বর্ডার ইকুয়াল টু 1, তো আমরা এখন লিখবো যে এখানে আমরা আরেকটা কি জানি, বর্ডার কোলাপস না, হ্যাঁ ওইটা যদি এখানে লিখে আসলে কিরকম আসে, এটা এমনিতে লিখতে হয় বর্ডার কোলাপস, এখানে লিখলে কিরকম আসবে দেখি আমরা। এই যে টেবলের মধ্যে টেবল টিএস টিডির কি করে দিলাম, বর্ডার কোলাপস করে দিলাম, যেগুলা এক্সট্রা বর্ডার আছে ওগুলা কি করে দিলাম, রিমুভ করে দিলাম। ওকে, আমি চাচ্ছি কি এটাকে রেসপন্সিভ করার জন্য, বা এটার একটা নির্দিষ্ট আচ্ছা আমাদের এখান থেকে বলি, আমাদের বর্ডারের ফুল উইথ জোরে যদি রাখতে চাই, আমরা বর্ডারটাকে কি ফুল উইথ জোরে রাখতে চাচ্ছি, তখন আমরা কি ইউজ করব, এই টেবলের জন্য উইথ কি 100%, 100 সেটা টেবলে দিব, টেবল ট্যাগের মধ্যে দিব উইথ 100%। তাহলে এটা কি হবে, যখনই আমরা পার্সেন্টেজ ইউজ করি তখন এটা কি রেসপন্সিভ, তাই না। আমরা আগের ক্লাসেও দেখছি যখনই আমি বলছি যে পার্সেন্ট ইউজ করবো, আমি দেখাই দিচ্ছি কিন্তু পার্সেন্ট সেটা রেসপন্সিভ। এটা যদি আমি মোবাইল ভিউতে যাই দেখেন টেবলটা ফুল উইথ জোরে নিয়ে আসে, আমি যদি বড় করি টেবলটা ফুল উইথ জোরে আসে না। হ্যাঁ এখানে আমি আরো চেঞ্জ করি, এই যে দেখেন ফুল উইথ জোরে, যদি পিক্সেল ইউজ করতাম ওইটা কিন্তু ফিক্সড, এটা রেসপন্সিভ হইতো না। আমরা যদি পিক্সেল ইউজ করতাম তাহলে এটা রেসপন্সিভ হইতো না। আমরা এখন ইউজ করতেছি কি পার্সেন্টেজ। তো আমরা যদি একটা টেবলের ফুল উইথ জুড়ে রাখতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে কি উইথ পার্সেন্টেজ। এটা গেলাম। এই যে ডাবল বর্ডারগুলোকে রিমুভ করার জন্য আমরা কি ইউজ করি, বর্ডার কোলাপস, যেটা আমরা অলরেডি করে ফেলছি। হ্যাঁ, সেটা আমরা টেবল ট্যাগের মধ্যেও রাখতে পারি অথবা টিএইচ এখানেও রাখতে পারি। বর্ডার কোলাপস টেবলের মধ্যেও রাখতে পারি, এখানেও লিখতে পারি, কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, তারপর হচ্ছে যে আচ্ছা টেবলে বর্ডার দিলে, এটা তো দেখছি টেবলে বর্ডার দিলে কি হচ্ছে, আর যখন আমরা টিএইচটিডির বর্ডার দিলে কীরকম হবে। হ্যাঁ, টেবল সাইজের মধ্যে আছে যে কি আমরা এই টেবলের উইথ আমরা মানে 100% করলাম, দেন হচ্ছে যে 100%। আমি চাচ্ছি যে আমার এটাকে একটু রিমুভ করে, আমার এই টিএইচ এর হাইট বেশি হবে, টিএইচ এর হাইট বেশি হবে। তো আমরা কীরকম লিখব, টিএইচ এর হাইট যদি আমি বাড়াইতে চাই তাহলে টিএইচ এর ক্ষেত্রে হাইট ধরেন যে বলে দিলাম যে 40 পিক্সেল, অথবা আমরা প্যাডিং শিখলাম না, আমরা টিএইচ এ প্যাডিং ইউজ করতে পারবো, অথবা হাইটও ইউজ করতে। এই যে হাইট, আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করতে যাচ্ছি, তাহলে আমি কি লিখব, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে ব্ল্যাক। হ্যাঁ, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক তাহলে লেখাটার কালার হোয়াইট হওয়া উচিত, নাহলে তো দেখা যাবে না। কালার হোয়াইট, দেখেন এবার, তাই না, ক্লিয়ার। হ্যাঁ, আমি কি করছি, এখানে হাইটও দিতে পারতেছি এই টিএইচ এর জন্য, এখানে কি করতে পারতেছি, বর্ডার ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারতেছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারতেছি। আমরা হাইট দিতে পারতেছি, হাইট বলে দিচ্ছি, নিজেদের পছন্দ অনুযায়ী আমরা হাইট বলে দিচ্ছি। আমরা যদি টেবলের টেক্সটগুলোকে অ্যালাইনমেন্ট করতে চাই, অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে কীরকম করবো, ধরেন যে আমাদের এখানে যে টেবলটা আছে ওইগুলা হচ্ছে এই টিডিগুলা হচ্ছে কি সবগুলা লেফট থেকে না,
ডাটাগুলো টেবল ডাটাগুলো সব লেফট না, যদি আমরা ওটা রাইটে করতে চাই আমরা টেবল ডাটাকে কি দ্বারা চিহ্নিত করি? টিডি না, টিডি তো তাই না? টিডির ক্ষেত্রে আমি কি TD হাইট বাড়াইতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, কালারও দিতে পারবো, সবকিছু কিন্তু আমি করতে পারবো। হ্যাঁ, এখন টেক্সট লাইনও করতে পারবো। সেন্টার আমি বলে দিচ্ছি এটা সেন্টার হবে, দেন আমরা কি আমাদের ডিজাইনটা কি হয়ে যাবে? সেন্টারও হয়ে যাবে। এই যে সবগুলো সেন্টারে চলে আসছে। আমি চাইলে এগুলার হাইট একটু বাড়াই দিতে পারবো, খুব মানে ক্লোজ হয়ে গেছে। আমি ধরেন আচ্ছা হাইট বাড়াবো না, ধরেন আমি প্যাডিং করলাম, দেখি প্যাডিং করলে কি হচ্ছে। 20 পিক্সেল আমি প্যাডিং দিয়ে দিলাম। হাইট বাড়াই নাই, আমি উপরেরটাতে হাইট দিয়ে দিয়েছি। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা এতদিন ধরে যে সিএসএস গুলা ইউজ করছি সেগুলা কিন্তু আমরা এখানে কি করব? ইমপ্লিমেন্ট করতে পারবো, ইউজ করতে পারবো। এমন না যে আমি আগেরগুলা করে আসছি এখানে করতে পারবো না, ওরকম না কিন্তু। সেজন্য আমি এখানে করে দেখাচ্ছি যে মানে এক একটাতে এক একটা ইউজ করে। যে প্রথমটাতে আমি হাইট ইউজ করে এটার হাইট বাড়াইলাম, এখন বলে দিচ্ছি প্যাডিং। প্যাডিং যখন বলছি চতুর্দিক থেকে এটা কি নিয়ে নিছে? 20 পিক্সেল প্যাডিং নিয়ে নিছে। আমি চাইলে টপ আর বটম থেকে করতে পারতাম, তাই না? শর্ট এন্ড দিয়ে মানে টপ থেকে 20 পিক্সেল হবে, আর লেফট রাইটে ধরেন কিছুই হবে না। হ্যাঁ, ওইরকমও আমরা করতে পারি। টপ প্যাডিং টপ লিখে ইন্ডিভিজুয়ালি দুইটা লিখলে ভাই কিভাবে নিবে? দুইটা লিখলে আমরা এটা বলবো, দুইটা লিখলে প্রথমটা টপ আর বটম নিবে, সেকেন্ডটা হচ্ছে রাইট লেফট নিবে। ধরেন আমরা এখানে 0 পিক্সেল লিখলাম, এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, যে একটু চেঞ্জ হয়েছে না? মানে রাইট লেফট একটা হয়ে গেছে। রাইট লেফটে যে 20 পিক্সেল ওটা রিমুভ হয়ে গেছে। সো যখনই আমরা দুইটা ভ্যালু দিই তখন প্রথম ভ্যালুটা কাজ করে টপ বটমের জন্য, দ্বিতীয় ভ্যালুটা কাজ করে কিসের জন্য? লেফট রাইটের জন্য। আমরা 4টা ভ্যালু দিয়েও লিখতে পারি। হ্যাঁ, আবার আমরা 4টা ভ্যালু দিয়ে করতে পারি। এরপর আর কি কি আছে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আমি যদি ভার্টিক্যালি টপ রাইট সেন্টার করতে চাই, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যদি করতে চাই, এতক্ষণ করছিলাম যে আমরা টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে যে হরিজন্টালি। হ্যাঁ, হরিজন্টালে আমরা কি করছি? সেন্টার করছি, লেফট করছি, রাইট করতে পারবো। এখানে শুধু সেন্টার করতে পারবো তাই না, রাইটও করতে পারবো। হ্যাঁ, মানে টেক্সট অ্যালাইন যে যা যা ইউজ হয় সবগুলো ইউজ করতে পারবো। এখন আমি ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি। ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হচ্ছে ডিফল্টভাবে আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থাকে মিডলে, এটা মিডলে থাকে। আমি চাচ্ছি টপে যে চলে যাবে অথবা বটমে রাখবো, এরকম যদি আমাদের ইচ্ছা হয় তাহলে আমরা লিখবো যে ভার্টিক্যাল অ্যালাইন বটম। আচ্ছা প্যাডিং ইউজ করছি যে বুঝতে পারতেছি না, কারণ ভার্টিক্যাল অ্যালাইন হলে প্যাডিং এর জন্য। আচ্ছা প্যাডিংটা আপাতত যদি আমি অফ রাখি তাহলে ভার্টিক্যাল অ্যালাইনটা বুঝতে পারবো, কারণ প্যাডিং 20 পিক্সেল তো ওইটার পরে তো 20 পিক্সেল নিচে জায়গা নিচ্ছে। হ্যাঁ, যার কারণে অ্যালাইনমেন্টটার চেঞ্জটা বুঝতে পারতেছি না। এই যে আমি একটু হাইট ইউজ করি, প্যাডিং হাইট ইউজ করি, তাইলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝতে পারবেন। দেখছেন নিচে চলে আসছে না? আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ লিখি তাহলে লেখাটা টপে চলে যাবে, বর্ডারের টপে চলে যাবে, এই যে টপ। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে পারি। ক্লিয়ার? জি ভাই। এগুলো ইজি। স্যার প্যাডিং এর মানে স্যার প্যাডিং দিয়ে করলে কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি মানে করা যাবে না? ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে না, না ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে হাইট দিয়ে হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে, কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না। কারণ হচ্ছে যে ধরেন প্যাডিং যখন নিচ্ছেন ভিতরে স্পেস ক্রিয়েট হয়ে যায়। এটাতে ধরেন একটা লেখার মধ্যে প্যাডিং নিছেন, এটাকে যখন আপনি প্যাডিং নিচ্ছেন, ধরেন যে এটা একটা টেক্সট হয়ে গেল, নর্মালি ধরেন এটা এখন 20 পিক্সেল করে চারিদিকে প্যাডিং নিছেন। এটার যতটুকু ইয়ে আছে, মানে নর্মালি যতটুকু সাইজ নেয়, লেখা যতটুকু ততটুকু তো সাইজ নেবে, তাই না? এখানে আরো 20 পিক্সেল প্যাডিং নিছেন, তো ওই প্যাডিংটা তোর কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে মূল যে ইয়াটা আছে, এই প্যাডিং লেখাটা আছে, ধরেন প্যাডিং লেখাটা জায়গা নিচ্ছে, আমি বোঝানোর সাথে এটা হচ্ছে মূল রো। হ্যাঁ,
এটা কালার চেঞ্জ করে, এটা হচ্ছে মূল রো। হ্যাঁ, তাহলে চেঞ্জ আসবে কোন জায়গায়? এই এটার ভিতরে চেঞ্জ হচ্ছে, মানে এটা টপ, এটা বটম হচ্ছে, এটা মিডল হচ্ছে, এটা খুব ছোট জায়গা না? হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাইলে এটার পরিবর্তন আমরা বুঝতে পারতেছি না। প্যাডিং তো এটার বাইরে হচ্ছে, এদিকেও বাইরে হচ্ছে, এটার সাথে আপনার এই যে আপনি টপ বটম লেফট করতেছেন, এটার কোনো কি নাই, অ্যাডজাস্টমেন্ট, এটার সাথে কোনো রিলেশন নেই। এটা মূলত হচ্ছে যে মানে যেটা ডিফল্ট স্পেস ওইটার উপর টপ লেফট বটম হচ্ছে। হ্যাঁ, তো এখানে এত ছোট জায়গার মধ্যে যখন টপ আর বটম করতেছি তখন তো এটা আমরা বুঝতে পারতেছি না একদম, আমাদের মানে যেটা পরিবর্তন হচ্ছে এটা খুব নগণ্য। হ্যাঁ, যেটা আমরা বুঝতে পারতেছি। সেজন্য আমি যখন হাইট দিয়ে যখন এই স্পেসটা ডিফল্ট স্পেসটাকে বাড়াইলাম হাইট ইউজ করে, তখন আমরা এটা বুঝতে পারতেছি। বুঝতে পারছেন? সেটা হ্যাঁ, প্যাডিং বুঝতে করলে, পারছি, স্যার। প্যাডিং করলে তো বোঝা যাচ্ছে না, কারণ আমার এটা ডিফল্ট সাইজ, এটা ডিফল্টের বাইরে হচ্ছে প্যাডিং হচ্ছে। হ্যাঁ, আমরা চাইলে স্টাইল করতে পারবো। স্টাইল বলতে আচ্ছা টেবল প্যাডিং, এগুলো আর আমি লিখতেছি না, প্যাডিং আমি অলরেডি ইউজ করছি 15 পিক্সেল করে, চারিদিক থেকে টেবল প্যাডিং 15 পিক্সেল। আমরা স্টাইল করতে পারবো। কীরকম স্টাইল? আমরা এখানে বর্ডার ইউজ করছি, যে কি শুধু বর্ডার লিখছি, বর্ডার লেখার কারণে আমাদের চারিদিকে বর্ডার হয়েছে। দেখেন আমাদের চারিদিকে বর্ডার হয়েছে। আমি চাচ্ছি যে শুধুমাত্র উপরে বর্ডার থাকবে, উপরে বর্ডার থাকবে, টপে বর্ডার থাকবে, অথবা ধরেন আমি চাচ্ছি শুধু বটমে বর্ডার থাকবে। তাহলে এখানে আমরা বর্ডারের ক্ষেত্রে কি বর্ডার বটম ইউজ করব। শুধু বটমে বর্ডার আছে না, আর বাকিগুলা কোনোটাই নাই, বটমে বর্ডার আছে। ধরেন আমি আপনার টেবিলটাকে আপনি বিভিন্ন ডিজাইন করতে যাচ্ছেন, এই যে দেখেন এরকম ভাবে ডিজাইন করতে যাচ্ছেন, তখন আপনি জাস্ট বর্ডার বটম ইউজ করে ফেলতে পারবেন। হ্যাঁ, ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমাদের মধ্যে আমরা কি করি, হোভারেবল টেবল। হোভারেবল টেবল বলতে আমরা মাউস পয়েন্টার যখন নিয়ে এই যে হোভার হচ্ছে না, হোভার হচ্ছে এটাতে, এটা কিভাবে করব? হোভারেবল টেবল, এটা হোভার হচ্ছে কিসে? রোতে হোভার হচ্ছে না, রোতে রোতে হোভার হচ্ছে না। তাহলে আমরা রো হিসেবে কি জানি? ধরেন রোতে টিআর টিআর না, তাহলে আমাদের টিআর এর নরমাল কালার কি, নরমাল ডিফল্ট কালার কি? যদি আমরা একটু করে দেখি, ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট। হ্যাঁ, সো আমি টিআর এর জন্য যদি কি লিখি, হোভার করি, টিআর এ হোভার করি, টিআর কোলন ওভার কোলন হোভার। এবার এখানে যদি আপনি কি দেন, কালার ইউজ করেন, ধরেন রেড, ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমি বলতেছি রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড হইলে কালারটা করে দিব হোয়াইট। হ্যাঁ, ধরেন মানে টেক্সটের কালার হোয়াইট করে দিচ্ছি। ওকে, মানে আমি ভালোভাবে বোঝানোর জন্য ইয়া দিচ্ছি। এই যে দেখেন মাউস পয়েন্টার যখন নিচ্ছে, ক্লিয়ার? যখন আমরা হোভারেবল কি দেখবো, টেবল দেখবো, তখন আমরা হোভারটা হচ্ছে কিসের মধ্যে? টিআর এর মধ্যে। হোভারটা হচ্ছে টিআর এর মধ্যে, সেজন্য আমরা মানে রো এর মধ্যে, সেজন্য আমরা জানি যে টিআর কোলন হোভার লিখলে আমরা ওই টিআর এর মধ্যে হোভারটা কি কাজ করবে, টিআর এর মধ্যে কি করবে, হোভারটা কাজ করবে। ক্লিয়ার? আর টিডি নিলে শুধু টিডির উপর করবে, তাই তো? হ্যালো, টিডি নিলে টিডিতে কাজ করে না, হোভার টিডিতে কাজ করে না, আচ্ছা। হোভার টিডিতে কাজ করে না, কারণ মানে ওভার করলে পুরোটাই টেবিলের হ্যাঁ, ভিতর করতে হবে, পুরোটা পুরো রো জুড়ে হোভারটা হবে, এখানে যেভাবে আছে ওভাবে। আচ্ছা আমরা কাজ করে না এমনিতে, তারপর আমি দেখি আচ্ছা কিরকম হয়, হইলে হইতে পারে, ভুলে যাই আসলে। আচ্ছা কাজ করতেছে, হইলে হইতে পারে, আমি ভুলে গেছি, সেই জন্য আমি টিডিতে কাজ করতেছে, এই যে এভাবে করি। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে এইভাবে খুব রেয়ার করা হয়, করিও না টোটালি, সেই জন্য এটা সুন্দর লাগতেছে না। না, রেড এর সাথে ব্ল্যাক, উপরে ব্ল্যাক তো, আর এখানে রেড কালার প্লাস হোয়াইট কালার, এগুলা ম্যাচিংটা এরকম হয়ে গেছে। তো তো আচ্ছা যাই হোক, আমরা টিডিতেও মানে দিতে পারি, কিন্তু আমরা সবসময় এই যে এখানে যেভাবে আছে ওইভাবে করা হয়, মানে আমরা যদি কোনো ডিজাইন করে থাকিও। আচ্ছা, আমরা টাইটেলটা কি আমরা করতে পারবো? টাইটেলটাকে কি সিএসএস করা যায়? কোন টাইটেল? এই নেম, ফোন নাম্বার, ইমেল? একদম টাইটেল, ফার্স্টে যে টাইটেল লিখি আমরা, না 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 না, ওটাতে কোনো ওটা কি সিএসএস করা যায় না? ওটা যেভাবে আছে ওইভাবে থাকবে। প্রশ্ন ছিল ওই যে টাইটেল থেকে স্যার ছোট আইকন। হ্যাঁ হ্যাঁ, এভাবে ফেভ add আইকন, ফেভ আইকন আমরা আর কিছুদিন পরে অ্যাড করে দেব,
সমস্যা নাই। আমরা যখন একটা হোম ডিরেক্ট পেজ ডিজাইন করব, যেমন ধরেন এটাতে ফেভ আইকন ইউজ করছি না, তো তখন একটা লোগো যখন নিয়ে কাজ করব তখন লোগো বসাই দিব ফেভ আইকনে, এটা দেখাই। আচ্ছা, আমরা যদি এই ধরনের স্ট্রিপ্ট করতে চাই, টেবল তৈরি করতে চাই, স্ট্রিপ টেবল যদি আমরা তৈরি করতে চাই, মানে এক একটা রো এক এক কালারের, এরকম যদি আমরা করতে চাই, এক একটা রো এক এক কালারের এরকম যদি আমরা করতে চাই, তাহলে কি হবে? আচ্ছা, হোভারটা অফ করি। আপনারা হোভারটা অফ না করলে আসলে এটা বোঝানো যাবে না। বোঝানো যাবে, আচ্ছা থাক, হোভারে থাক। নর্মালি আমাদের কিরকম দেখাচ্ছে? নর্মালি আমাদের এভাবে দেখাচ্ছে না। আমি চাচ্ছি যে এখানে একটা রো এক এক কালার হবে, মানে রো এর কালার ভিন্ন হবে। একটা রো এক এক কালার না, ইভেন আর অড আর কি। জোর রোগুলো এক ধরনের হবে, ভিজুয়ালগুলো এক ধরনের হবে। সো একটা কালার হচ্ছে হোয়াইট, ধরেন জোর টাইপের রোগুলোকে হোয়াইট দিলেন, আর বিজোর টাইপের কালারগুলো যেভাবে ডিফল্ট আছে ওইভাবে থাকলো। তাহলে আপনাকে একটা সিএসএস ইউজ করতে হবে এখানে। এই যে এখানে যে সিএসএসটা দেখতেছেন ওইটা কি, TR:NTH, হ্যাঁ, অ্যানতম চাইল্ড, এটাকে বোঝায় যে অ্যানতম চাইল্ড, হ্যাঁ, মানে টিআর এর অ্যানতম চাইল্ড, যতগুলা চাইল্ড আছে টিআর এর ভিতর ওই যে টিডি এগুলি চাইল্ড। হ্যাঁ হ্যাঁ, টিআর এর ভিতর হচ্ছে যে টিআর অ্যানতম চাইল্ড। এখানে টিআর এর মধ্যে টেবলের ভিতরে টিআর একটা চাইল্ড, দুইটা চাইল্ড, তিনটা চাইল্ড, হ্যাঁ, এরকম অ্যানতম চাইল্ড। আচ্ছা, টিআর এর ভিতর তো টিএচও আছে। হ্যাঁ হ্যাঁ, টিআর এর ভিতর তো টিএচও আছে, উপরে আমরা একটা টিআর আছে না, না? এটাতে তো আমরা টিএইচ নিয়ে কাজ করতেছি না, এটাতে আমরা টিআর নিয়ে কাজ করতেছি। আমরা রোয়ের যে কালার ওইটা চেঞ্জ করতেছি। অ্যানতম চাইল্ড বোঝাচ্ছে যে আপনার কি যে কোনো কিছুর অ্যানতম চাইল্ড, বুঝতে পারছেন? আর এটা টিআর বোঝাচ্ছে যে আমি টিআর এর বোঝাচ্ছি, টিআর এর অ্যানতম চাইল্ড, মানে টিআর রো গুলো আছে ওগুলার অ্যানতম চাইল্ড সবগুলাকে বোঝাচ্ছে। মানে আমি বলতেছি যে টিআরটা তো টিএচ এর ভিতরও আছে, মানে টিএচটা তো টিআর এর একটা ভিতরে আছে না? এখানে অ্যানতম চাইল্ড ইভেন হ্যাঁ, টিআর এর, এটা বোঝাচ্ছে যে অ্যানতম চাইল্ড যেগুলো সবগুলা টিআর কে বোঝাচ্ছে। টিআর এর এটা হচ্ছে প্রথম চাইল্ড, এটা সেকেন্ড চাইল্ড, এটা থার্ড চাইল্ড, মানে টেবলের ভিতরে টিআর, এটার টিআর এর এটা প্রথম, মানে টেবলের সরি টেবল ট্যাগের টিআর, এটা প্রথম চাইল্ড, এটা সেকেন্ড চাইল্ড, এটা থার্ড চাইল্ড, এটা ফোর্থ চাইল্ড, এটাকে বোঝাচ্ছে। সেজন্য টিআর অ্যান্ড চাইল্ডের ইভেন্ট যেগুলা ইভেন্ট নাম্বার আছে সেগুলার ক্ষেত্রে কি হবে? সেগুলার ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন যে আমি অলিভ দিয়ে দিলাম মানে বোঝানোর জন্য। এই যে দেখছেন অ্যানতম চাইল্ড যেগুলো আছে সবগুলা কি হয়ে গেছে, জোড় সংখ্যা যেগুলো আছে সবগুলা কালার চলে আসছে। হ্যাঁ, খুব বাজে কালার হয়েছে, এটা মিলে নাই। হ্যাঁ, ওকে, আর একটু হালকা টাইপের কালার ইউজ করতে হবে। আচ্ছা যাই হোক, কালারটা আমাদের পারফেক্ট না। তাহলে যদি আমি আনতম চাইল্ড যদি করতে চাই, যদি এখানে যদি আপনি ইউজ করেন আরো যদি অড ইউজ করেন তাহলে অডের গুলা চলে যাবে, আরো এলিমেন্ট সুডো এলিমেন্ট। এখানে যদি আমরা টিআর এর ফার্স্ট চাইল্ড দিতাম, এনতম চাইল্ড না দিয়ে ফার্স্ট চাইল্ড দিতাম, হ্যাঁ, তখন কি হইতো? প্রথমটা কি করতো? প্রথমটা কাজ করতো। এই ছোট এলিমেন্টগুলো নিয়ে আরো ডিটেলসে দেখাবো, এগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট বলতে যখন অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে যায় না, এগুলা লাগে মেনুতে। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে গেলে তখন এগুলা কাজ মানে খুব বেশি কাজ দেয় আমাদেরকে। সো এগুলা দেখাবো জাস্ট এখানে। এগুলা হচ্ছে ছোট এলিমেন্টের এর মেন কোড। সো টিআর এনতম চাইল্ড ইভেন্ট যদি দিই তাহলে এক নাম্বারটা কাজ করবে, ওই ইভেন্ট নাম্বারগুলো কাজ করবে। আচ্ছা, এনতম চাইল্ডের 1 যদি দিই, এনতম চাইল্ড, আচ্ছা এটা কিভাবে লিখছি?
কে যেন আসছে। Child. হ্যাঁ ঠিক আছে, এটাই চাইছিলাম। ওয়ান লিখে অ্যান্তম চাইল্ডের ওয়ান, এটা তো কাজ করতেছে না। চাইল্ড হচ্ছে 1 2 লেখলে হচ্ছে। এটা লাইট করে দিছি না। আচ্ছা সেভ করছি নাকি দেখি আগে। আচ্ছা এই যে, আচ্ছা এক তো সরি, প্রথম রোটা তো হইলে তো বুঝবো না, আমি কনফিউজড হয়েছিলাম যে প্রথম রোটা তো আমাদের অলরেডি ব্ল্যাক কালার আছে, ওইটার জন্য তো শো করতেছে না। আচ্ছা এটার মধ্যে কি কাউন্ট কি 0 থেকে হয় নাকি? না না, 1 থেকে 1 থেকে। 1 থেকে হয়। এই যে 2 নাম্বার রো যখন দিয়েছি, আমি চাইলে স্পেসিফিক করতে পারি, আপনি চাইলে স্পেসিফিক করতে পারেন। যদি এটা অ্যাডভান্সে চলে যাচ্ছে একটু, মানে এটা এনতম চাইল্ড ইভেন দিলে ইভেন নাম্বারগুলো, এনতম চাইল্ড অড দিলে অড রোগুলা কাজ করবে। আর যদি স্পেসিফিকভাবে এক একটা রোয়ের জন্য এক একটা কালার, যদি আপনার মনে হয় যে না আমি এক একটা রোয়ের জন্য এক একটা কালার করব প্যাকেজ টাইপের, হ্যাঁ, সো দেখেন আমি 3 নাম্বার রোয়ের জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা চাইলে এরকম এক একটা রোয়ের জন্য এক একটা কালার কি করে দিতে পারি, সেট আপ করে দিতে পারি। হ্যাঁ, তখন আপনাকে এনতম চাইল্ড কত নাম্বার চাইল্ডকে আপনি কত নাম্বার চাইল্ডের জন্য আপনি কাজ করবেন টিআর রোয়ের, সেটা আপনি বলে দিলে ওইটা ঠিক ওইভাবে কাজ করবে। ওকে, বুঝতে পারছেন? একদম ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা যদি রেসপন্সিভ যদি করতে চাই, একটা টেবলকে যদি রেসপন্সিভ করতে চাই, এটা আমি আমার ওইখানে ওই হ্যান্ডে করব না, এটা এখান থেকে দেখেন, এটাতে অনেকগুলা ডাটা ইনপুট করতে হবে। আপনার অনেকগুলা কি আছে, কলাম আছে, দেখেন এখানে ফার্স্ট লাস্ট পয়েন্ট 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 অনেকগুলা কলাম আছে না। যখনই আপনার অনেকগুলা কলাম হয়ে যাবে, যদি আমি একে ট্রাই ইউরসেলফ দিয়ে অনেকগুলা কলাম হয়ে যাবে, তখন হচ্ছে যে আপনার রেসপন্সিভ করার জন্য আপনাকে একটা কোড ইউজ করতে হবে। এই যে ওই ডিপটার ভিতর যে ডিপের মধ্যে আপনি টেবলটা নিয়েছেন, ওই ডিপের মধ্যে, আচ্ছা ডিপ তো বুঝবেন না, ওই টেবলের মধ্যে ধরেন বা ওই ডিপের মধ্যে আপনি ওভারফ্লো এক্স দিতে হবে। মানে ওভারফ্লো এক্স মানে মিন্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আপনার কি মানে ডাটা বেশি হয়ে গেলে স্ক্রলটা অটোমেটিকলি জেনারেট হবে। আমাদের হরিজন্টাল ভার্টিক্যালি আমাদের কি অটোমেটিক যত বেশি আমাদের কি ডাটা বাড়তে থাকে, আমাদের স্ক্রল বার চলে আসে। আর যখন কোনো একটা ডিপের মধ্যে আপনি স্ক্রল বার হরিজন্টালি নিয়ে আসতে চাইবেন, তখন আপনাকে লিখতে হবে কি ওভারফ্লো এক্স, মানে এক্স অ্যাক্সিস বরাবর আপনার অটো কখন হবে, যখন অটো দেওয়ার অর্থ হচ্ছে প্রথম অবস্থায় এটা শো করবে না, এখানে যদি স্ক্রল দিয়ে দিই প্রথম অবস্থা থেকে শো করবে। অটো তখনও, যেমন ধরেন আমি এই টেবলটাতে যদি কি করি আচ্ছা স্টাইলের ভিতরে ওভারফ্লো এক্স আমি দিচ্ছি যে স্ক্রল, হ্যাঁ, এখন কিরকম হচ্ছে দেখি। আচ্ছা এখানে একটা ডিপের ভিতর নেই, এটাতে কাজ করবে না, একটা ডিপের ভিতর নেই, ডিপ জিনিসটা কি সেটা একটু পরে বুঝেন, বা আমি একটা ডিপের ভিতর নিচ্ছি। সো এটা একটা বক্সের মতো কাজ করে আর কি। হ্যাঁ, স্টাইল
এই যে একটা অটোমেটিক স্ক্রল বার চলে আসছে না, হুম আর যখন এটা অটো চলে আসছে, আর যখন আমরা ওভারফ্লো এক্স অটো দিই, যতক্ষণ পর্যন্ত না আপনার এখানে যে কন্টেন্টগুলো আছে, যেমন ধরেন আমি মানে বেশি না হওয়া পর্যন্ত সেটা শো হ্যাঁ করবে না। বেশি না নেওয়া পর্যন্ত এখানে আমার টেবলটা চেঞ্জ করতে হবে যদি ওটা আর করতে শুধু ওভারফ্লো দিলে তো দুই পাশেই আসবে তাই না, না, না। হরিজন্টালি ভার্টিক্যালি? হরিজন্টালি তো থাকবে, হরিজন্টালির জন্য আমাদের ওভারফ্লো ইউজ করতে হয় না, সরি ভার্টিক্যালের জন্য আমাদের ওভারফ্লো ইউজ করতে হয় না, এটা অটোমেটিকলি হয়। যদি আমি হরিজন্টালি ওভারফ্লো ইউজ করতে মানে স্ক্রল বার ইউজ করতে চাই, তখন আমাকে কি করতে হবে, ওভারফ্লো এক্স অটো লিখে দিতে হবে। অটো লিখে দেওয়ার অর্থ হচ্ছে, যদি অটো লিখে দিই তাহলে হচ্ছে যে আমার এখানে স্ক্রল বারটা শো করবে না যতক্ষণ পর্যন্ত না এখানকার যে কলামগুলো কন্টেন্টগুলো এই যে উইথ আছে ওইটা ওভারকাম করে, মানে ওইটার চেয়ে যে উইথটা আছে ওইটা চেয়ে বেশি হয়ে যায় ডাটাগুলা, তখনই আমাদের কি এই স্ক্রল বারটা শো করবে, যখনই আমরা অটো ইউজ করব, ওভারফ্লো অটো। এই যে এখন নাই, কিন্তু এখানে যদি ডাটা বেশি হইতে থাকে, এখানে যদি আরো তখন আর- কলাম যদি অ্যাড হইতে থাকে তখন কিন্তু শো করবে। ধরেন আমি এখানে এটা বোঝানোর জন্য, আবার অনেকের কাছে কনফিউশন তৈরি হবে, কয়টা দিচ্ছি মানে সেম ডাটা, ধরেন ভাইয়া টেবিল তো 100% উইথ দেওয়া, ওটা কি হবে নাকি? হবে, কারণ আপনার ডাটা যদি বেশি হয় ও 100% উইথ তোর ইয়া ও হয়ে আচ্ছা, যায়। ওটা টেবিলের ভিতর কাজ করবে নাকি, বুঝছি। হ্যাঁ, আপনার যদি ডাটা বেশি হয় তাহলে 100% দিলে তো আপনার এটা কি হয়ে যাবে, বাইরে চলে যাবে, তাই না? ছোট হয়ে যাবে, একদম ছোট ছোট হয়ে যাবে, স্ক্রল বার ইয়া হয়ে যাবে, তখনই স্ক্রল বার ওটা চলে আসবে। এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা না, 3 6 9 12, এটাকে কপি করি আর পাচ্ছি না। ওই মিস্টার সাজিদ সাব্বির, কি হয়েছে আজকে ক্লাস নাই আপনাদের? বিসিএস অনলাইন এক্সাম, বিএস অনলাইন এক্সাম, এটাকে সিটা দিয়ে দিলি। হ্যাঁ স্যার, আমি আরেকটা পিসি থেকে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, আমি তো চিন্তা করতেছি। আচ্ছা, এখন আমরা একটু রিলোড করে দেখি আমাদের ডিজাইনটা কিরকম হচ্ছে। আরো লিখতে হবে, আর পারবো না। আপনারা আচ্ছা, এটার ডাটাটা ইয়া করি, কপি করি। দেখি কি হয়। এখানে চলে আসতেছে। আচ্ছা, এখানে আমরা কি ইউজ করছি ওভারফ্লো রেসপন্সিভের ক্ষেত্রে, এটা দেখুন। আচ্ছা, আমরা এটা তো এখনো পর্যন্ত ইয়া নিচ্ছে, আমাদের অতিরিক্ত কোড নিচ্ছে না। আমরা এটার স্টাইলটা একটু দেখে নিই, যে উইন্ডোটা ছোট করে দেখবেন নাকি? না, উইন্ডো ছোট করলে ও অতটা করে নিচ্ছে। আমরা প্যাডিং লেফট রাইট একটা ইউজ করছি না টিডির মধ্যে, টিডির মধ্যে আমরা প্যাডিং ইউজ করি। টপ 0 এদিকে হচ্ছে 40 পিক্সেল করে দিই, দেখি কি অবস্থা হয়। ফার্স্টে মার্জিং আর প্যাডিং দিয়ে নিলে মনে হয় ওই স্পেসগুলো থাকতো না ফাঁকা জায়গা।
এই যে আসছে, হ্যাঁ, দেখছেন স্ক্রল বার আসছে যে অটো। কেন আমি এখানে কি লিখছি, ওভারফ্লো এক্স অটো। যখন আমি এখানে প্যাডিং 100 দিচ্ছি, মানে আরও অনেক ডাটা দিতে হবে আমার, সেজন্য আমি প্যাডিং 100 দিয়ে দিচ্ছি। যে অনেক ডাটা দেওয়ার পরে তাহলে আমার এই স্ক্রল বারটা চলে আসবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে রেসপন্সিভ। আগেরটা আমাদের রেসপন্সিভ আছে। যদি টেবলটাকে এরকম অতিরিক্ত ডাটা যদি চলে আসে, তখন আপনাকে রেসপন্সিভ করার জন্য কি ওভারফ্লো এক্স করে রাখতে হবে, যেন এই একটা ডিবের ভিতরে থাকে। এই ডিপটা নির্দিষ্ট, কিন্তু এটা রেসপন্সিভ ডিপটা। আমি ছোট ডিভাইসে যাই, দেখেন ছোট ডিভাইসে গেছি, এটা কিন্তু রেসপন্সিভ। এই যে দেখছেন ডিপটা কিন্তু সেম। আমার এখানে টোটাল ইয়াতে কন্টেন্টে কোনো কি আসে নাই, ওভারফ্লো আসে না, স্ক্রল আসে না, শুধু এই ডিপটাতে স্ক্রল বার অ্যাড হয়েছে, এই ডিপটাতে স্ক্রল বার অ্যাড হয়েছে। সো এভাবে যদি আপনি রেসপন্সিভ করতে চান আপনার টেবলটাকে, তাহলে কি করতে হবে, ওভারফ্লো এক্স ইউজ করতে হবে। এগুলো হচ্ছে টেবলের টুকটাক কাজ। এবার আসি ডিসপ্লে প্রপার্টি। যদি আমি একটু করে দেখি, ডিসপ্লে প্রপার্টি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিএসএস প্রপার্টি ফর কন্ট্রোলিং লেআউট। একটা লেআউটকে আমরা কন্ট্রোল করার জন্য ডিসপ্লে প্রপার্টি ইউজ করে থাকি। আচ্ছা, the display property specific if how an element is display, কোন ধরনের এলিমেন্ট ডিসপ্লে করবে বা কিরকম। every HTML element has a default display value depend on what type of element it is. The default value for most element is block or inline. আমরা কি ডিসপ্লে ব্লক করি অথবা ইনলাইন করি? হ্যাঁ, a block element always start on new line. block element always start a new line. এখন আমাদের ব্লক এলিমেন্ট কোনগুলা? কিছুক্ষণ আগে একজন কোয়েশ্চেন করছেন না ভাই, আমি তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বি ট্যাগের মধ্যে ইমন মেবি করছিলেন, বি ট্যাগের মধ্যে আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তখন কিন্তু শো করে না, সরি যতটুকু লেখা আছে ততটুকু ব্যাকগ্রাউন্ড হয়, পুরা উইথ জুড়ে ব্যাকগ্রাউন্ড হয় না। আমি তখন বলছিলাম এগুলা ব্লক এলিমেন্ট না। তো ব্লক এলিমেন্ট যেগুলো হচ্ছে এটা টোটাল আপনার ডিভাইসের ফুল উইথ জুড়ে ও কি করে রাখে, স্পেস নিয়ে রাখে এবং একটা নতুন লাইন ক্রিয়েট করে রাখে, নিউ লাইন। স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড টেক আপ উইথ ফুল উইথ অ্যাভেলেবল, মানে আপনার সম্পূর্ণ উইথ জুড়ে থাকবে এবং এটা একটা নতুন লাইনে স্টার্ট হয়। এবং এখানে ব্লক এলিমেন্ট কোনগুলো? ডিপ হচ্ছে যে আমরা যখন একটা মানে ধরেন যে আমরা একটা ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাগ করতে হয়, বিভিন্ন সেকশনটাকে এক একটা সেকশনকে ভাগ করতে হয়। এই যে এখানে এটা হেডার সেকশনকে আমরা দুই ভাগে ভাগ করছি, এগুলাকে ডিপের মাধ্যমে করা হয়, ডিভিশন করা আর কি। হ্যাঁ, সো এটাকে বলা হয় ডিপ ট্যাগ। সো আমরা কাজ করব যখনই আমরা একটা লেআউট তৈরি করব তখন ডিপ নিয়ে কথাবার্তা হবে। সো ডিভিশন এমনিতে এতটুকু জানি। তো যখনই করতেছি আমাদের কি হচ্ছে, আরও কি H1 H6 পি ট্যাগ, ফ্রম ট্যাগ, হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, সেকশন, এগুলো সবগুলা কি ব্লক এলিমেন্ট, মানে এগুলা প্রত্যেকেই ফুল উইথ জুড়ে একটা কি নিয়ে নেয়, ব্লক নিয়ে নেয়। এগুলাতে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করলে এটা ফুল উইথ জুড়ে ব্যাকগ্রাউন্ডটা আসবে। আরেকটা হচ্ছে যে ইনলাইন ব্লক, ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড অনলি ট্যাগ আপ এস ম্যাচ উইথ এ নেসেসারি। এগুলো হচ্ছে যে ইনলাইন এলিমেন্ট, এগুলাতে কোনো ব্লক না। যদি আপনি স্পেন লিখেন, স্পেন একটা ট্যাগ যার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই, এটা মূলত নর্মাল এমনিতে মানে ইনভিজিবল ট্যাগ, বা এটার কোনো নির্দিষ্ট কোনো, যেমন হেডিং ট্যাগের ক্ষেত্রে হেডিং যদি H1 দিয়ে বোল্ড হচ্ছে, এই ট্যাগটা আসলে কিছুই করে না, এটার কোনো কিছু করার ক্ষমতাই নাই। জাস্ট এই ট্যাগটার মাধ্যমে আমরা কি করি, কোনো টেক্সটকে আমরা যদি এই ট্যাগে রাখি, স্পেন ট্যাগে রাখি, ওই স্পেন ট্যাগ ধরে ট্যাগের ভিতর তো রাখতে হচ্ছে, যদি রাখি ওই স্পেন ট্যাগ ধরে আমরা সিএসএস লিখতে পারি। ধরেন এখানে আমি লিখতেছি ওয়েব ডিজাইন, এবং এটার মধ্যে স্পেন ট্যাগের মধ্যে যদি আমি কি করি, স্পেন, এটার মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে কি হচ্ছে দেখেন, লেখা যতটুকু আছে। আচ্ছা ডিপের বাইরে দিই, ডিপটা শেষ করে নিই। লেখা যতটুকু আছে ততটুকু কি হচ্ছে, বর্ডার হচ্ছে। এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট।
অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ধরেন ডিসপ্লে, আচ্ছা আজানটা শেষ হোক তারপর কথা বলতেছি। ডিসপ্লের ক্ষেত্রে তিন ধরনের ভ্যালু আছে, একটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান, অথবা একটা ইনলাইন ব্লক। এই ধরনের আমরা যদি যাই ডিসপ্লে ইনলাইন, তারপর হচ্ছে ব্লক, তারপর হচ্ছে যে নান, এই ধরনের তিনটা ভ্যালু আছে। আমরা যদি কি করি স্প্যান ট্যাগের মধ্যে আমরা ধরেন যে একটা একটা দেখাচ্ছি, আমরা ডিসপ্লে ব্লকটা দেখাচ্ছি। ধরেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি লিখতেছে, ধরেন যে ফেসবুক। হ্যাঁ, নর্মালি এটার ব্যাকগ্রাউন্ড কালার করলে কি হবে, অথবা স্প্যানের যদি বলি, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ যেহেতু নিচে অ্যাঙ্কর ট্যাগে বলি, নর্মালি এটার ব্যাকগ্রাউন্ড কালার করলে কি হবে, অলিভ কি হবে দেখি। শুধু ফেসবুক লেখাটা কি হয়েছে, কালার হয়েছে, তাই না? এখানে যদি আমরা কি দেখি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক, দেখছেন একটা নতুন লাইনে চলে আসছে না, এবং ফুল উইথ জুড়ে চলে আসছে। ডিসপ্লে ব্লক যখন দিচ্ছি সেটা একটা ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। ডিসপ্লে ব্লক যদি যে এগুলা ব্লক এলিমেন্ট না, H1 H3 হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ডিপ, ফ্রম, হেডার, ফুটার, এগুলা কি না ব্লক এলিমেন্ট না, সরি এগুলা ব্লক এলিমেন্ট। এগুলা ছাড়া যেগুলো আছে ব্লক এলিমেন্ট না, ওগুলাকে যদি আমরা ব্লক এলিমেন্ট হিসেবে রাখতে চাই, মানে ফুল উইথ জুড়ে এরকম ব্লক আকারে যদি আনতে চাই, তখন আমরা কি ইউজ করব, ডিসপ্লে ব্লক। তখন কি ইউজ করব, ডিসপ্লে ব্লক। এবং যদি আমি যদি টেক্সট অ্যালাইন সেন্টার দিই, তাহলে কি হচ্ছে দেখি, সেন্টারে চলে আসতেছে, তাই না? তাহলে প্রথম অবস্থায় আমরা যদি এটাকে ব্লক এলিমেন্ট করে ফুল উইথ জুড়ে রাখতে চাই, তাহলে কি করব, ডিসপ্লে ইউজ করব, কি ডিসপ্লে ব্লক। আচ্ছা, আরও কিছু হয় যে কি দেখেন, আমরা এই যে এই লিস্টটা, উপরে যে লিস্টটা নিলাম আমরা, এই যে উপরে যে লিস্টগুলো নিলাম, ধরেন এগুলাকে আমরা কি করতে চাচ্ছি, উপরের লিস্টগুলোকে আমরা একটার পাশে একটা রাখতে চাচ্ছি। হ্যাঁ, লেফটে একটা, লেফটে আরেকটা রাখতে চাচ্ছি। তখন আমরা যদি এগুলাতে কি ডিসপ্লে ইনলাইন লিখে দিই, ডিসপ্লে ইনলাইন লিখে দিই, এটা হচ্ছে এগুলা লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমগুলোকে আমরা চাচ্ছি একটার পাশে আরেকটা, মানে লেফটে আসবে। হ্যাঁ, ওরকম যদি করতে চাই, তাহলে আমি ধরেন ইউএল এরটা করতেছি, ইউএল এর লিস্টগুলোর জন্য কাজ করতেছি। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে যে ইউএল ট্যাগ, কারণ ইউএল ট্যাগ দিয়ে বোঝাচ্ছে আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেমগুলোর জন্য আমি সিএসএস লিখতেছি। যদি শুধু এলআই লিখতাম, আনঅর্ডার লিস্ট যতগুলো এলআই থাকবে আপনার এই ওয়েব পেজে সবগুলোর জন্য কাজ করবে। এখন আমি শুধু স্পেসিফিকভাবে আনঅর্ডার লিস্টের এই লিস্ট আইটেমগুলোর জন্য কাজ করাইতে চাচ্ছি, তখন আমি লিখবো যে ইউএল এলআই, মানে আনঅর্ডার লিস্টের জন্য কি করা, সিএসএস লিখা, এলআই লিখে এখানে যদি আমি দেখি যে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন, এখন এগুলো সবগুলো একটার পাশে আরেকটা কি চলে আসবে, দেখছেন একটার পাশে আরেকটা চলে আসছে না? জি স্যার, ইয়ে করেন তো, ভিডিও ওপেন করেন। ভিডিও ওপেন করেন, দেখছি অনেকদিন হচ্ছে।
ভিডিওতে আসেন, সবাই আসেন, সবাই সবাই ফার্স্ট লাস্ট, একটা শিশু যেন বাদ না যায়। আমি আর কিছুক্ষণে ভিডিও অন করা থাকলে তো কনসেন্ট্রেট করতে হবে না, জিমাইতে পারবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, হইতাছে একদম অনলাইন ক্লাস। ক্লাস করতে। হ্যাঁ, ওইটা আপনাদের অনেকে হয়তো বা মোবাইল ডাটা ইউজ করতেছেন, ভিডিওতে থাকলে অনেক এমবি চলে যাবে, তাদের জন্য প্রবলেম, ওই কারণে আসলে আনা হয় না সবসময়। আচ্ছা, আমি এতক্ষণ মডেম দিয়ে চালাইছি তো আমার নেটওয়ার্কের প্রবলেম, এর জন্য ক্লাস করতে পারি না, কারেন্ট আসছে। আচ্ছা আচ্ছা, মানে ওই জন্য আসলে আমিও ভিডিওতে তেমন আনি না। যখনই মনে হয় যে না কোনো একটু প্রবলেম হচ্ছে বা ঘুমাচ্ছে বা জিমাচ্ছে বা কনসেন্ট্রেট নাই, তখন একটু নিয়ে আসে আর কি। নাড়া চাড়া দেন। হ্যাঁ, নাড়া দিয়ে একটু, এই যে কি করেন একটু নাড়ে দিয়ে যে আসেন। বুঝতে পারছেন না, বলার আগে যে বুঝতে পারছেন যে আপনাদেরকে ভিডিওতে আনতেছি। আমি বুঝতাম। আচ্ছা, আমরা তাহলে ডিসপ্লে ব্লক কি জন্য কাজ করে, ডিসপ্লে ইনলাইন কি জন্য কাজ করে বুঝতে পারছি না। কোনো এলিমেন্টগুলোকে যদি আমরা ইনলাইনে রাখতে চাই, মানে একটার পাশে আরেকটা, ইনলাইন বোঝাতে একটার পাশে আরেকটা যদি রাখতে চাই, তখন আমরা ডিসপ্লে ইনলাইন ইউজ করে থাকি। আর ধরেন যে ডিসপ্লে নান, একটা আছে কি ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ, তারপর হচ্ছে যে আর আমরা যদি কোনো কিছুকে হিডেন করতে চাই, মানে ডিসপ্লে নান করতে চাই, তখন আমরা কি করে দিব, ধরেন আমি এখানে স্প্যানটেকটাকে ডিসপ্লে নান করব। এই যে স্প্যানটেক দেখা যাচ্ছে না, স্প্যানটেক আমাদের ওয়েবসাইটে কীরকম দেখা যাচ্ছে ওইটা আমরা যদি একটু করে দেখে আসি। আমাদের ওয়েবসাইটে এই যে স্প্যানটেকটা হচ্ছে ওয়েব ডিজাইন, এটাকে যদি আমরা নান করে দিই, মানে শো করবে না, এরকম যদি করে দিই, আমাদের ব্রাউজারে শো করবে না, ডিসপ্লে নান করে দিলাম। হ্যাঁ, অনেকটা এটা অর্থ হচ্ছে হিডেন আর কি, ডিসপ্লে নান করে দেওয়া চলে গেছে। দেখছেন, আমরা চাইলে কি যে কোনো একটা এলিমেন্টকে ডিসপ্লে নান আমরা করে দিতে পারি। আচ্ছা, টেবল যদি আমরা কি লিখি, ডিসপ্লে নান লিখি, টেবল আছে, টেবলটা দেখা কি করছি, টেবলটাকে ডিসপ্লে নান করে দিয়েছি, সো টেবলটা হাইড হয়ে গেছে। আরেকটা জিনিস আছে, এটা কম ইউজ করি, এখানে আরেকটা জিনিস ইউজ করছে, ভিজিবিলিটি হিডেন। যদি আমরা ওই যে ডিসপ্লে নানে যে কাজটা করে আপনাকে আপনার ইয়েটা রিমুভ করে দিবে, সরি শো করবে না ডিসপ্লেতে, হিডেন থাকবে। ঠিক আরেকটা সিএসএস প্রপার্টি আছে ডিসপ্লে হিডেন, আরেকটা সিএসএস প্রপার্টি আছে কি ডিসপ্লে হিডেন। এটা ইউজ করে কি আমরা কোনো একটা ট্যাগকে কি করতে পারি, ইনভিজিবল বা হিডেন করে রাখতে পারি। এটা দেখাচ্ছি না, এটা আপনারা, আচ্ছা তাও দেখাই দিই। এখানে ধরেন অ্যাঙ্কর ট্যাগটাকে ইয়া করব, ভিজিবিলিটি হিডেন করে দিব, দেখে অ্যাঙ্কর ট্যাগ এখানে শো করে কিনা। চলে গেছে, দেখছেন অ্যাঙ্কর ট্যাগ। এখন চিন্তা করতেছেন এটা চলে আসছে কেন, এটা আমি আগের অবস্থানে করে দিয়েছি, এই যে ডিসপ্লেটা ব্লক এই নানটা ওটাই দিচ্ছিলাম, সেই জন্য এটা। বাকিগুলো আমরা এখানে স্প্যানটেকও ডিসপ্লে নান করে দিয়েছি, এখানে ভিজিবিলিটি হিডেন করে দিয়েছি, দুইটাই সেম কাজ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। ওমা, আপনারা ভিডিও অফ করে দিয়েছেন কেন? আমিও তো লক করে দিই। অফ করে দিয়েছেন কেন? হ্যাঁ, আবার অঙ্ক করবো স্যার? না অফ করে দিয়েছেন কেন? আপনাদের তো অফ করতে পারি নাই। আপনারা ভিডিওতে থাকেন, ভিডিওতে থাকলে ভালো। হ্যাঁ, ভিডিওতে থাকেন, মাঝে মধ্যে এসে আমার দেখতে ইচ্ছা করে না, এসে দেখবো আর কি। ঘুমাইতে দিচ্ছি না। আচ্ছা, আমরা ব্রেকে যাব, আমাদের আজান দিচ্ছে তো, নামাজ ব্রেকে যাব, এরপরে এসে শুরু করব। আপনারা যারা নামাজ পড়বেন তাহলে নামাজ পড়ে নিতে পারেন, এরপরে এসে আমি বাকি কথাবার্তাগুলো বলবো। আমরা আজকে 5টা
মানে মাগরিবের নামাজ পর্যন্ত কন্টিনিউ করব ক্লাস। তো আমাদের নামাজ ব্রেক হচ্ছে যে 20 মিনিট, এখন 20 4:12 35 আসবো। ওকে, ওকে স্যার। যারা যারা নামাজ পড়বেন পড়ে নেন, আর যারা তো আছেন তারা আছেন। আর যারা একটু ঘুমাইতে চান একটু ঘুমান। ঘুমায়েন না, ক্লাসের অ্যাটেন্ডেন্স দিব না কিন্তু। অ্যাটেন্ডেন্স অনেক অনেক কাজে লাগবে, এখন না, পরবর্তীতে এগুলো অনেক কাজে আসবে। যখন যে ওই যে ল্যাপটপ দিবে বলতেছে, আর্নিং রেট, তারপর হচ্ছে আরো কিছু ফ্যাক্টর আছে, ওগুলোর সাথে যদি আপনার অ্যাটেন্ডেন্স ঠিকঠাক থাকে তাহলে সিলেক্টেড হবেন আর কি, বুঝলেন না? ল্যাপটপ দিবে ওটা সত্যি? সত্যি দিবে তো, কেন সবাইকে দিবে না? আবার ল্যাপটপ দিবে বলতে আপনি যতজন কোর্স করছে ততজনকে দিবে না, একটা ভাই নির্দিষ্ট। আপনার ল্যাপটপের কনফিগারটা দিন। হ্যাঁ, কনফিগার কার? আপনার। আমারটা Core i3। তো ল্যাপটপ দিবে বলতে যে এগুলা আগে আসছে, ওদের ক্লাস হচ্ছে না, যে আমার ক্লাসে এসে বসে আছে, আর্নিং এর ক্লাস হচ্ছে না। তো আরো বলতেছে যে আমি এখন মেসেঞ্জারে দেখতেছে, বলতেছে স্যার আমাদেরকে জয়েন করাচ্ছে না, একজন বলতেছে। তো এই আর কি। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। আমরা কথাবার্তা বলবো পজিশন নিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, পজিশন। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয়নি। স্যার আমার একটা কোশ্চেন আছে বলেন। স্যার, আমরা যে ইমেজ সেন্টার করব কিভাবে? আচ্ছা, ইমেজ সেন্টার কিভাবে করবেন? ওকে, দেখাচ্ছি। একটা ইমেজ ট্যাগ নিলাম। স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে গিয়ে আবার চলে গেছিল। আসছে স্যার। এটা আমার ইমেজ। হ্যাঁ, তো ইমেজ ট্যাগ নিন। জি এটা উইথ এবং হাইটটা একটু বাড়ায় নাইলে কাজ করে মজা পাবে না। আসছে। প্রথমে হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে পড়ছি ইমেজ ব্লক এলিমেন্ট না, তাকে কি করতে হবে? ব্লক এলিমেন্ট করতে হবে। ব্লক এলিমেন্ট করার অর্থ হচ্ছে এই পুরা ডিপটা জুড়ে ও থাকবে, পুরা উইটটা জুড়ে থাকবে। হ্যাঁ, উইটটা জুড়ে ওরা একটা নতুন লাইন নেবে। এবার আমরা কোনো ডিপ বলেন ইমেজ বলেন যদি ওদেরকে সেন্টার করতে চাই, তখন আমরা লিখবো মার্জিন 0 পিক্সেল অটো। একটা সিএসএস আছে মার্জিন 0 পিক্সেল অটো। কোনো ডিপ বলেন ইমেজ বলেন এগুলোকে সেন্টার করতে গেলে মার্জিন 0 পিক্সেল অটো লিখবো। অটো লিখলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে? সেন্টার হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এই ব্যাপারটা আমি ওই যে এটা করানোর ক্ষেত্রে আসতো, তো তারপরে আগে যেহেতু বলে ফেলছেন এখানে বলে ফেলছি ইমেজের ক্ষেত্রে মার্জিন 0 পিক্সেল অটো, কিন্তু ডিসপ্লে ব্লক করতে হবে কারণ এটা ব্লক এলিমেন্ট না ইমেজটা, সো ব্লক এলিমেন্ট করতে হবে আপনাকে। জি এরপরে আসি যে আমরা পজিশন এই ব্যাপারটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি যখন আমাদের দেখা যায় যে যেমন ধরেন পজিশনের মধ্যে অনেকগুলো অপশন আছে। এই যে এই হেডারটা কিন্তু একটা জায়গায় কি স্টপ না, স্ক্রলিং করলে ওইটা ওই জায়গায় রয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, আবার কিছু কিছু আছে যে
যেমন ধরেন এটার ক্ষেত্রে ফিক্সড কিছুই নাই, এটার ক্ষেত্রে হচ্ছে হেডারটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, আবার ধরেন ট্রাভেল, আর এই ওয়েবসাইটটাতে দেখেন মেনুটা হচ্ছে নিচে, তাই না? যে যখন গেছি মেনুটাকে যখন স্ক্রলিং করতেছি মেনুটা কোথায়, এখানে ফিক্সড হয়ে গেছে না? হ্যাঁ, এটা হচ্ছে স্টিকি। যখন আমি নর্মালি মেনুটা হচ্ছে নিচে, যখনই আমি স্ক্রল করতেছি এটা এই জায়গায় ফিক্সড হয়ে গেছে, এটা হচ্ছে স্টিকি। এই ব্যাপারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা হেডারের ক্ষেত্রে স্টিকি করি, ফিক্সড করি কোনো একটা জিনিস। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না, এই যে আইকন, এটা আইকনটা দেখতে পাচ্ছেন? এই কথাবার্তা বলেন, ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছে। হোয়াটসঅ্যাপের নামে কলের আইকন। হোয়াটসঅ্যাপের আইকন, এটা এই জায়গায় ফিক্সড। হ্যাঁ, এই জায়গায় কি এই আইকনটা ফিক্সড, আমি যত স্ক্রল করি এই আইকনটা এখানে ফিক্সড। সো এই কাজগুলো মূলত হচ্ছে পজিশন দিয়ে করি আমরা। সো আমরা যদি পজিশন দিয়ে যদি যে জিনিসগুলো আমি এখন দেখাইছি ওরকম যদি করতে চাই, ধরেন আমার তার জন্য আমার এখানে হয়ে গেল এটাতে কিছু কন্টেন্ট অ্যাড করি, স্ক্রল বারটা আসুক, তারপর আমি কয়েকটা জিনিস দেখাইতে পারবো। এখান থেকে আমি একটা পি ট্যাগ নিই, মানে আমি একটু কন্টেন্টটাকে বাড়াই, পি ট্যাগ নিয়ে স্ক্রল হওয়ার জন্য মূলত এটা কাজ করতেছে। এই যে স্ক্রল বার আসছে না? এখন আমরা কি করব, আমরা কোনো কিছুকে কি করব, ফিক্সড করব। আমরা কোনো কিছু কি করব, ফিক্সড করব। কোনো কিছু বলতে ধরেন আমি প্রথম অবস্থায় একটা যাই, ধরেন আমি একটা হেডার সেকশন নিচ্ছি, একটা ডিপ, আচ্ছা দাঁড়ান, এটাতে করবো না, এটাতে করতে গেলে অনেক ইয়ে হয়ে যাবে, অনেকগুলা কাজ একসাথে হয়ে যাবে, তো আপনাদের বুঝতে কষ্ট হবে। ওকে, স্ক্রল হচ্ছে না। ধরেন এখানে প্রথম অবস্থায় আমি একটা লিস্ট নিচ্ছি, লিস্টের মধ্যে লিস্ট বা যে কোনো কিছু এটা ধরেন একটা হেডিং ট্যাগ নিচ্ছি, H1 ট্যাগ নিচ্ছি, H1 ট্যাগ নিচ্ছি, এটাতে লিখতেছি যে পজিশন ফিক্সড। ক্লাস ই ফিক্সড ধরেন, ক্লাসের মধ্যে রাখতেছি আর কি। নর্মালি এটার জন্য আমি সিএসএস লিখি, এখানে যদি লিখি ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, কালার হোয়াইট, তারপর হচ্ছে যে টেক্সট অ্যালাইন, সেন্টার, এগুলো আমরা বুঝি, সেজন্য আমি আর বলতেছি না, ব্রেক করতেছি না। আসছে না? ব্যাকগ্রাউন্ড কালার কাজ করে না কেন?
চুয়ান কোনো কিছু আছে নাই। আচ্ছা আমরা একটা হাইড ইউজ করি। ও আচ্ছা কাজ করবে কোত্থেকে, শিট আমি তো লিঙ্ক করাই নাই। css/style.css আমি পেজটা তো লিঙ্ক করাই নাই, সেজন্য কাজ করতেছিলাম। হাইডটা রিমুভ করে দিই। সো এটা হচ্ছে যে আমার কি পজিশন। হ্যাঁ, এটাকে যদি আমি ফিক্সড লিখি, সরি এটা হচ্ছে আমাদের একটা পি ট্যাগ ধরেন, এটাকে যদি আমি পজিশন কি লিখি, ফিক্সড লিখি, তাহলে কি হচ্ছে দেখেন, এটা এই জায়গায় কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। পজিশন ফিক্সড করলাম, এই যে এই জায়গায় কি হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে, তাই না? এটা যদি আমি উইথ ইউজ করি, উইথ 100% এবং হাইট ধরেন যে 40 পিক্সেল, দেখছেন এই জায়গায় কি ফিক্সড হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। এখন আমি যদি এখানে কি করি, ধরেন টপ থেকে উপর থেকে কত নিচে হবে, অথবা 0 পিক্সেল যদি দিই, টপ থেকে 0 পিক্সেল, আরও টপ থেকে 0 পিক্সেলও হয়ে গেছে। এখানে কিছু এক্সট্রা মার্জিন প্যাডিং নিয়ে রাখে। সো এক্সট্রা মার্জিন প্যাডিংগুলো যদি আপনি রিমুভ করেন, সেটা এখান থেকেও করতে পারেন। প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু এক্সট্রা মার্জিন প্যাডিং নিয়ে আছে, সেজন্য আমরা ওই দিন প্রথম দিন শিখছি না যে এক্সট্রা যে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে যদি আমরা প্যাডিং মার্জিন দিই, আমার ওয়েব পেজে যত এক্সট্রা মার্জিন প্যাডিং নিয়ে রাখবে, হ্যাঁ ওগুলো রিমুভ করে দিবে শুরুতেই। হ্যাঁ, এখন দেখবেন যে এই নতুন যারা এখানের এই স্পেসটা এগুলো টপ থেকে আর বটম থেকে এগুলো রিমুভ হয়ে যাবে, দেখছেন এক্সট্রা কিছু মার্জিন এবং প্যাডিং নিয়ে রাখছে, ওইটা কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে গেছে। সো এটা হচ্ছে যে আপনারা এটা বোঝার জন্য হচ্ছে আমরা প্রথম দিন ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে একটা কথাবার্তা বলছিলাম সিএসএস স্টার্ট করার সময়। তো এটা ইউনিভার্সাল সিলেক্টর প্রত্যেকটা ডিপ ট্যাগ হেডিং প্রত্যেকের ক্ষেত্রে এটা কাজ করবে। সো এটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমার এখানে দেখতে সুন্দর দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে কিছু এক্সট্রা প্যাডিং মার্জিন নিয়ে রাখছে, সেজন্য আমি এটাকে রিমুভ করলাম। এখন আমি চাইলে বুঝেন, এখন আমি এখানে কি নিলাম, প্রথমে এগুলো সবগুলো আগের কাজ, কোনগুলা পজিশন ফিক্সড ছাড়া এগুলো আগের কাজ। যখনই আমরা পজিশন ফিক্সড দিই, এটা যতটুকু উইথ জুড়ে আছে এই ট্যাগটা ততটুকু উইথ নেয়, বাকিগুলো কাজ করবে না, তখন ছোটো হয়ে যায় আর কি। তখন আমরা একটু এটার পজিশন তখনই হয় যখন পজিশন ফিক্সড ইউজ করবো, তখন আপনাকে হাইট এবং উইথ ইউজ করতে হয়। হ্যাঁ, হাইট এবং উইথ ইউজ করতে হয়। এমনিতে পজিশন হবে, বাট তখন হচ্ছে যে আপনার যে কন্টেন্টটা আছে অতটুকু জায়গা স্পেসটা নিবে ব্যাকগ্রাউন্ড কালারে। যদি দেখেন এটা দেখেন এতটুকু জায়গা নিচ্ছে, বাকিগুলো নিচ্ছে না, কারণ কন্টেন্ট আছে পজিশন ফিক্সড পর্যন্ত। আর এটাকে যদি আমি ফুল উইথে দেখতে চাই, হ্যাঁ তখন আমাকে উইথ দিয়ে দিতে হবে, উইথ দিয়ে দিতে হবে। এবং হাইটটা দিছে আমি যেটা টেক্সটের হাইট তার চেয়ে বাড়ার জন্য, আর কোনো কারণে না, পাশে একটু বেশি হওয়ার জন্য। আমি চাইলে আরও হাইট বাড়াই দিতে পারি, যেমন ধরেন একটা হেডারের মতো করলাম, 80 পিক্সেল দিলাম, এই যে 80 পিক্সেল দিলাম, একটা হেডারের মতো দিয়ে দিলাম। তো এখানে যদি আমি বলি যে না আমার এখানে ফিক্সড আমি ওইখানে করব, ধরেন এখান থেকে এই জায়গায় এসে এটা এই জায়গায় ফিক্সড থাকবে, যদি ওইরকম চিন্তা ভাবনা করি, তাহলে টপ থেকে আপনি যত পিক্সেল দিচ্ছেন তত পিক্সেল নিচে কি হবে, এটা ফিক্সড হবে। আমি 80 পিক্সেল দিছি, 80 পিক্সেল নিচে এটা ফিক্সড হইলে এটার নিচে স্ক্রলিং হবে, ক্লিয়ার? এটা নিচে স্ক্রলিং হবে। আমি যেখানে ফিক্সড করতে চাচ্ছি ওইখানে ফিক্সড হবে। আমি যদি চাই যে এই পজিশন ফিক্সড লেখাটা এই বটমে হবে, তখন আমি যদি বটম 0 করে দিই, টপ কিছু না লিখে যদি আমি বটম 0 করে দিই, বটম থেকে 0 পিক্সেলে এটা সেট আপ হবে। বটম 0 যদি করে দিই, তাহলে দেখি তো, দেখছেন বটম 0 মিনস হচ্ছে বটম থেকে 0 পিক্সেলে এটা কি হবে, সেট আপ হবে। অনেক সময় আমরা দেখি না যে মিউজিক প্লেয়ারে যে ওয়েবসাইটগুলা,
সাউন্ড ক্লাউড আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলাতে দেখবেন প্লেয়ারটা নিচের দিকে শো এই যে করে আর কি আটকা এই আছে। প্লেয়ারটা এখানে কি সেট আপ করা, স্ক্রলিং করেন যাই করেন প্লেয়ারটা কি এখানে সেট আপ করা, যদি ওইরকম করতে চান। মানে আপনার একটা কন্টেন্টকে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন, পজিশন ফিক্সড দিয়ে ফিক্সড করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আপনার একটা কন্টেন্টকে আপনি যে কোনো জায়গায় ফিক্সড করতে পারবেন। এখন আমার এখানে কি হোয়াটসঅ্যাপের আইকন না, আমি চাইলে এই ধরনের হোয়াটসঅ্যাপ আইকন আমিও ফিক্সড করতে পারবো। ধরুন আমি পজিশন ফিক্সড। হ্যাঁ পজিশন ফিক্সড ইউজ করতে হবে, আমি ফ্ল্যাট আইকন যাই, ফ্ল্যাট আইকনে, অথবা ধরেন যে হোয়াটসঅ্যাপ আইকন, আমি এখান থেকে একটা হোয়াটসঅ্যাপের আইকন ইয়া করব, নিব। ধরেন ধরেন এটা নিলাম, সেভ ইমেজেস, হোয়াটসঅ্যাপ, সেটা তো ওয়েব ফাইল। এখান থেকে নিই। ওকে, এখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে যে কোনো পজিশনে আমি কি ইমেজটা অ্যাড করব, ধরেন বডির উপরে অ্যাড করলাম, অথবা যেহেতু সবার শেষে আমি কর্নারে দিব, সবার শেষে ধরেন যে আমার এই লোগোটা এদের কর্নারে দেবো, তাহলে সবার শেষের ট্যাগে আমি বডির সবার শেষে বডির উপরে ইমেজটা নিয়ে আসি, যেহেতু সবার শেষে ইমেজ src ইমেজ স্ল্যাশ সরি হোয়াটসঅ্যাপ ডট পিএনজি। নর্মালি কেমন আসে দেখে একটু, দেন এরপরে কাস্টমাইজ করা শুরু করব। এই যে এখানে আসছে না, আপনার এটাকে আমরা টপে ফিক্সড করি, মানে আমরা অনেক কিছু একসাথে দেখতেছি, এটাকে টপে ফিক্সড করি। এটার অর্থ কি, এটা করার বোঝাচ্ছে কি, এই যে দেখেন আমার এখানে হেডার সেকশন আছে না, এই হেডার সেকশন টপে ফিক্সড। হ্যাঁ ঠিক সেম, আমি একটা টেক্সটকে কি করছি, একটা টেক্সটকে হেডারে ফিক্সড করছি। হ্যাঁ আমরা এটাকে যখন আমরা লেআউট নিয়ে কথাবার্তা বলবো তখন দেখবেন যে আমরা একটা ডিপ সেকশনকে এই টপে ফিক্সড করছি এটার মতো করে। সো আমার এখানে আসছে তাই না, ইমেজটা এখানে আসছে। এখন ইমেজটা এখানে আসার কারণ হচ্ছে যে আমি ইমেজ সেন্টার করছি সেজন্য আগের কোডে। সো ইমেজটাকে আমি এই জায়গায় নিয়ে যাব। তো এখানে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি, ধরেন যে ক্লাস ইমেজ ধরেন ফিক্সড এই নামে, দেখি এখানে কি ইউজ করব, এখানে ধরেন পজিশন হবে যে ফিক্সড। ইমেজটা কোথায় থাকবে, ইমেজটা থাকবে যে এই পাশে, তাইলে রাইট থেকে 0 আর এটা কি বটম থেকে 0 এই জায়গায় না, বুঝতে পারছেন? নতুনরা, ফাতেমা নুসরাত, তাহমিনা রহমান, নতুন যারা আছেন বুঝতে পারতেছেন? ইমেজটা হচ্ছে রাইট থেকে 0, মানে রাইট থেকে 0 পিক্সেল অবস্থান এবং বটম থেকে 0 পিক্সেল অবস্থান এই জায়গায় থাকবে, তাই না?
আমরা এখানে কি করতে পারতেছি, ফিক্সড করতে পারতেছি যে কোনো ইমেজটাকে। তো এখানে টপ, বটম আর তারপর হচ্ছে লেফট, এটার উপর বেস করে আমরা যে কোনো ইমেজকে কি করতে পারতেছি, ফিক্সড করতে পারতেছি। এটা ছিল আমাদের ফিক্সড, হ্যাঁ, পজিশন ফিক্সড। এরপরে পজিশন অ্যাবসলিউট কিভাবে করি, মনে করেন আপনার একটা ডিপ আছে, ওই ডিপের ভিতর আরেকটা ডিপ আমি যে কোনো জায়গায় সেট আপ করতে চাচ্ছি, এটাকে বলা হয় পজিশন। এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ইউজ করি, পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ। হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ। আচ্ছা, এখানে আমরা একটা ডিপ নিচ্ছি, পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ। তার ডিপ জিনিসটা কি কারণে ব্যবহার করা হয়? সেটাই তো কথা। আচ্ছা, ডিপটা হচ্ছে যে আমরা যখন, আচ্ছা ডিপটাও পড়াই ফেলি আজকে। ডিপটা হচ্ছে আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি, তখন এই ওয়েব পেজটাকে বিভিন্ন ভাবে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। যেমন ধরেন এই ওয়েব পেজে এটা একটা সেকশন, এটাকে ভাগ করি, এটা একটা মানে ডিভিশন করি, মেনু এটা একটা ডিভিশন করি। তারপর হচ্ছে লেআউট তৈরি করার সময় যে আমি যদি এটাকে দেখাই, এই যে হেডার সেকশন একটা ডিপ, ন্যাপ একটা ডিপ, স্লাইডার একটা ডিপ, এগুলো প্রত্যেকটা এক একটা ভাগ করা হয়, যেটার মাধ্যমে ডিপ দিয়ে আমরা করতে পারি। এটা হচ্ছে যে একটা এলিমেন্ট HTML ট্যাগ, যেটার মাধ্যমে এটার নিজস্ব কোনো বৈশিষ্ট্য বলতে এটা ব্লক এলিমেন্ট, এটাই হচ্ছে ওর নিজস্ব বৈশিষ্ট্য। এরপরে এটার উপর আমরা কি করতে পারি, এটার ভিতরে আমরা বিভিন্ন কন্টেন্ট রাখতে পারি, H1 ট্যাগ, H3 ট্যাগ, এই ধরনের কন্টেন্ট আমরা দিতে পারি ডিপের ভিতরে। হ্যাঁ, এটা একটা ব্লক এলিমেন্ট। সো আমরা এটা দিয়ে মূলত হচ্ছে যে আমরা একটা ওয়েব পেজের স্ট্রাকচারটা তৈরি করি, যে লেআউট বলে, যেটাকে লেআউট বলে, ওইটা আমরা তৈরি করি কিসের মাধ্যমে, ডিপের মাধ্যমে। যে ডিপ, একটা ডিপ হয় ডিপ সেকশন, এটা ডিপ মেনু, এটা ডিপ স্লাইডার, এটা মেন ক্লাস। হ্যাঁ, এভাবে আমরা লেআউট তৈরি করি। সো একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ডিপ। এই ডিপের ভিতরে আমরা একটা ক্লাস ইউজ করব, যে ক্লাসটার নাম হচ্ছে ধরেন আচ্ছা box1 দিই। হ্যাঁ, যে ক্লাসটার নাম box1। সো আমরা এখানে box1 এর জন্য আমরা কি লিখব, ধরেন box1 এর জন্য আমরা CSS লিখব। এটার হাইট বলে দিই, হ্যাঁ এটার হাইট ধরেন যে 200 পিক্সেল দিলাম, হাইট 200 না আরো বেশি দিই, হাইট ধরেন যে 300 পিক্সেল দিলাম, উইথ ধরেন যে 400 পিক্সেল দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবেন না যে এই ডিপটা কতটুকু জায়গা জুড়ে আছে। ব্ল্যাক, এতটুকুতে দেখি কি হচ্ছে, কি আসতে স্যার। সেভ করে নিই এটা, এই যে আসছে না। এই ডিপটাকে একটু সেন্টার করে নিই। যদি সেন্টার করতে চাই, ডিপটাকে মার্জিন 0 পিক্সেল অটো করতে হবে, মার্জিন 0 পিক্সেল PX অটো। সেন্টার হয়ে গেল। এখানে আরেকটা ডিপ নিব, আমরা একটা ডিপ নিয়েছি না, আমরা আরেকটা ডিপ নিব। আমরা আমাদের ইয়া হচ্ছে যে এই ধরনের একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ আমরা কিভাবে অ্যাড করি। তো আমরা আরেকটা ডিপ নিব, যেটা হচ্ছে এই ডিপের ভিতরে নিব। আমরা প্রথম যে বক্সটা নিব ওইটার ভিতরে নিব আমরা আরেকটা ডিপ। ধরেন যে এখানের ভিতর নিব ডিপ ক্লাস box2 নামে ধরেন। এবার এখানে ধরে এখন আমরা মেন কাজ করতে আসি না, এমনি আমরা দুইটা ডিপ নিচ্ছে। box2 এখানের ভিতর লিখবো যে কি হাইট ধরেন যে 100 পিক্সেল, উইথও 100 পিক্সেল, তারপর হচ্ছে কি ধরেন ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিচ্ছি, তারপর হচ্ছে যে আর কিছু না, এতটুকু দেখে
এই ডিপটার ভিতর আসছে না? আসছে? আগে যে ডিপটা নিয়েছি অবশ্যই এই ডিপটার ভিতরে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি যখন ডিপের ভিতরে ডিপ লিখছি তাহলে এই ডিপটার ভিতরে এই ডিপটা নর্মাল। এখন আমি এই ডিপটা শুরু হয়েছে কি এই জায়গা থেকে না, টপ এবং বটম থেকে না, আমি এটাকে আমার ইচ্ছা মতো জায়গায় সেট আপ করবো, আমার ইচ্ছা মতো জায়গায়। হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে এখানে সেট আপ করা, আমার ইচ্ছা হচ্ছে মাঝখানে সেট আপ করা। এটা করার জন্য আমাদের পজিশন করতে হয়। প্রথম যেটা মেন বক্স থাকে, ওইটা হচ্ছে যে পজিশন রিলেটিভ। যেটা মেন বক্স অথবা যেটার এগেনস্টে আপনি অন্য আরেকটা ডিপকে কি করতেছেন, যে ডিপের এগেনস্টে আপনি অন্য আরেকটা ডিপকে পজিশন চেঞ্জ করতেছেন, যে ডিপের এগেনস্টে করতেছেন ওইটা হচ্ছে পজিশন রিলেটিভ, আর যাকে করতেছেন সেটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট। হ্যাঁ, পজিশন অ্যাবসোলিউট করার পর আপনি কোথায় সেট আপ করবেন সেটা আপনি বলে দেন না। আপনি বলতেছেন যে পজিশন অ্যাবসোলিউট হবে, ধরেন যে বটম আগের মতো, বটম এখানে কত 0 পিক্সেল, মানে বটম 0-তে সেট আপ হবে। ধরেন রাইটেও 0 থেকে 0 পিক্সেল এটা সেট আপ হবে। যদি আমরা দেখি এখানে চলে আসছে, দেখছেন আসছে, এই জায়গা থেকে এখানে চলে আসছে। কেন? জি স্যার। আমরা হ্যাঁ, বটম 0 লিখছি, তার মানে দাঁড়ায় যে এই বক্সের বটমে 0 পিক্সেলে আসবে। আমরা রাইট 0 লিখছি, এই বটমের রাইটে চলে আসবে। আমি যদি চাইলে এটা সেন্টারেও করতে পারি। কিভাবে? ধরেন আপনি সেন্টারে যদি করেন, এসব বাদ দিয়ে দিই, টপ থেকে লিখি। ধরেন টপ থেকে কত, আচ্ছা আমার আছে 300 পিক্সেল, তাহলে 150-তে দাঁড় করায় অথবা 100 পিক্সেলে দাঁড় করাই। তারপর হচ্ছে লেফট থেকেও ধরেন 100 পিক্সেল লিখি, 400 পিক্সেল না 150 পিক্সেল লিখি। এখন বলতে পারেন ভাই এখানে 100-150 গুলো মুখস্থ লিখতেছেন কেন? এটা আনুমানিক লিখতেছি, মানে এটা মেবি এখানে 100 দিলে এখানে সেন্টার হবে, এটা আনুমানিক লিখতেছি আর কি, একটা আনুমানিক ভ্যালু লিখতেছি। এই যে আরেকটু টপ থেকে আরেকটু আসবে, ধরেন টপ থেকে আমরা 120 পর্যন্ত ইউজ করা যায়, তাহলে মনে হয় সেন্টার, টোটাল সেন্টার হবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। এখন এটা এটা এরকম কেন করলাম? আসলে অনেক জায়গায় হয় কি, একটা সার্কেল থাকে, ওই সার্কেলের ভিতর আরেকটা সার্কেল থাকে, এরকম হয়। তো সেই জন্য বিশেষ করে আরও অনেকগুলা কাজের ক্ষেত্রে আপনাদেরকে কাজ করার ক্ষেত্রে পজিশন অ্যাবসোলিউট, পজিশন রিলেটিভ এগুলো অনেক বেশি ইউজ হয়, অনেক জায়গায় এটা ইউজ খুব হয়। ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট এগুলা। এটার প্যাটার্ন ধরতে একটু টাফ হয়ে যায় প্রথম অবস্থায়, হয়তো বা একটু টাফ লাগবে। এটা সেই জন্য বলতেছি যে আমরা বক্স 1-এর উপর বেস করে বক্স 2-কে কী করতেছি, পজিশন করতেছি। সেজন্য যেটার উপর বেস করে করব সেটা হবে যে পজিশন রিলেটিভ, আর যাকে করবেন, যার পজিশন চেঞ্জ করবেন সে হবে যে পজিশন অ্যাবসোলিউট। এবং ওইটাতে এসে আপনি ওটার টপ আর লেফট এভাবে সেট আপ করে আপনি কি করবেন, আপনার কাঙ্ক্ষিত যে পজিশনে নিয়ে যাইতে চাচ্ছেন বা আউটপুটে যেটা দেখতে চাচ্ছেন ওইটা আপনি দেখবেন। ধরেন এগুলো তো আমার নর্মালি হচ্ছে যে কি একটা স্কোয়ার, সো এটাকে আমি আরও ছোটো করি, ধরেন যে 200, 100, এখানে ধরেন 50, তাহলে দেখতে কেমন হয়? এটা বাইরে চলে গেছে কারণ টপ লেফট। আচ্ছা, এটা 200 দিই, এটা 100 দিই, এটাও 200 রাখি। আমি সার্কেলের মতো করে ফেলবো। আরেকটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ, 100 দিই। এই যে আসছে না, এটা ধরেন 30, একটু ছোট করে। ওকে, এবার দেখেন এটাকে আমি বলতেছি যে আমরা সার্কেল যদি করি, বর্ডার রেডিয়াস জানি না আমরা, জানা আছে আমাদের বর্ডার রেডিয়াস করলে একটা ডিপ সার্কেল হয়ে যাবে। এই যে সার্কেল হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে না? আমি এটাকে সার্কেল করব, বর্ডার রেডিয়াস ধরেন যে 10 পিক্সেল, 25 না আরো বেশি লাগবে, 25 25 দিতাম।
বাড়াই দিই একটু, এটা বেশি ছোট হচ্ছে। তো আচ্ছা এই যে আসছে না, এটাকে একদম সেন্টারে করব। সেন্টারে করলে টপ থেকে আরো কমাইতে হবে, ধরেন যে টপ থেকে 20, লেফট থেকে 20 দিলাম। হচ্ছে না, টপ থেকে লেফট থেকে আর একটু বাড়াইতে হবে, লেফট থেকে ধরেন 40 পিক্সেল দিলাম, টপ 40 না 30। এই যে সেন্টার হইল না? হ্যাঁ, ক্লিয়ার। এই ধরনের আমরা কোনো ডিজাইন আনতে চাই। এখন বক্স টুতে যদি আপনি একটা হ্যাঁ। হেডিং ট্যাগ দেন, এখানে সার্কেলটা কিভাবে হলো স্যার? কেন আপনি সার্কেল বর্ডার রেডিয়াস করতে জানেন না? আমি তো জাস্ট না স্যার, আমি ক্লাসে মিসিং ছিলাম স্যার, ওই যে কারেন্ট ছিল না তো ওই জন্য। আজকে না তো, এটা তো 2 দিন আগে পরে ফেলছি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার এটা মানে সেন্টার করার জন্য কি শর্টকাট কোনো নাই? কি শর্টকাট? কি সেন্টার করার মানে জন্য? সরাসরি সেন্টার লিখলাম, ওই যে বৃত্তটা। না না, সবগুলা এত সহজ করে দিলে তো তাহলে সবাই পারত। ক্যালকুলেশন করে নিলেই হয়ে যাবে। না, এখানে এটা হচ্ছে যে আপনি জাস্ট ক্যালকুলেশন বলতে একটা বুঝতে পারেন না, আপনি এখানে হাইট আর উইথ কত দিয়েছেন, 40 দিয়েছেন, আসলে লেফট থেকে কত দিলে যে আসবে একটা আনুমানিক ভ্যালু বসাইলে হয়ে যাচ্ছে। আবার এমন না যে এখানে হাইট 40 দিয়েছেন, এখানে টপে এসে যদি 40-এর বাইরে দেন, তাহলে তো হবে না। সরাসরি লেখা থাকলে তো পারতেছি না, আবার এটা করতে করতে তো অর্ধেক বেলা পার হয়ে যাবো। চলে আসবে আস্তে আস্তে। যেমন বক্স টুতে H1 লিখছে না, H1 এর ধরেন যে টেক্সটের কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার হোয়াইট। এই যে দেখছেন 1, এটাকে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার করি কি হচ্ছে, এই যে দেখছেন এখানে অনেক সময় আইকন বসাই আমরা, অনেক সময় হচ্ছে যে এই ধরনের ডিজাইন যদি আমরা করতে চাই আর কি, আপনার ওয়েব পেজে কোনো জায়গায় যদি দরকার হয় তাহলে এই যে পজিশন, অ্যাবসলিউট এবং রিলেটিভ এগুলো ইউজ করতে হবে। মানে যতগুলো ডিপ নিব, চাইল্ড ডিপ গুলো, ওগুলো সবগুলোতে অ্যাবসলিউট করে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্যারেন্টস ডিপটা রিলেটিভ থাকবে, আর যত চাইল্ড ডিপ থাকবে সবগুলোকে কি অ্যাবসলিউট করে দিতে হবে আপনাকে কাজ করতে গেলে। আর স্যার এই ডিপের পাশে যদি আরেকটা ডিপ রাখি তাইলে, হ্যাঁ, মানে এই ডিপের পাশে যদি আরেকটা ডিপ রাখে, পাশে ওই ডিপের বলতে বাইরে থেকে বের তো হবে, মানে আলাদা আরেকটা নিতে চাচ্ছে ডিপ। মানে এই ধরনের সার্কেল আরেকটা না না, ওই ডিপ করে না, প্যারেন্ট ডিপ নিতে চাচ্ছে আরেকটা। এই প্যারেন্ট ডিপে আরেকটা পাশে থাকবে। হ্যাঁ সম্ভব। পাশাপাশি Inline? এই ধরনের, তাহলে আপনি মেনুর মতো ভাইয়া, মেনুর মতো আর কি। এটাকে আপনি একটা ডিপ নেন বক্স 1 দিয়ে, তাহলে কি এটা ডিজাইন চলে আসবে না? এটা একটা নিচে একটা আসছে না, পাশাপাশি এখন পাশাপাশি নেওয়ার জন্য আপনি ডিসপ্লে ইনলাইন ইউজ করেন, দেখি তাহলে পাশাপাশি ডিসপ্লে ইনলাইনে কাজ করবে। আরো আছে অপশন, না কাজ করতেছে না ডিসপ্লে, ব্লক করে নিতে হবে। না ডিসপ্লে তো ইনলাইন ইয়ে আছে, ফ্লোট, হ্যাঁ ফ্লোট ফ্লোট। এই যে আসছে পাশাপাশি, তখন আরেকটা সিএসএস ইউজ করতে হবে, ফ্লোট লেফট সিএসএসটা ইউজ করতে হবে, বুঝতে পারছেন? ফ্লোট লেফট মিন্স হচ্ছে রাইট থেকে লেফট থেকে শুরু হবে, হ্যাঁ ফ্লোট লেফট হচ্ছে লেফট থেকে শুরু হবে। আচ্ছা, এখানে আরও একটা অপশন, আরও কিছু বাকি ছিল, স্টিকিটা এখন দেখাবো না, স্টিকিটা দেখাবো যে আমরা হেডার সেকশন করে ফেললে তখন আমি স্টিকিটা দেখালে আরো মানে ভিজুয়াল আরো ভালো পরে বুঝতে আর পারবে। কি মনে হয় হেডারটা লেগে থাকে আর কি, হ্যাঁ। ওটা হাইড হয় না হ্যাঁ, স্টিকিটা। যখন আমরা আসবো তখন আমরা দেখাবো। আজকে শেষ যে স্টিকিটা আমি ওই ক্লাসে দেখাবো, যে এইভাবে যখন যাচ্ছি এই মেনুটা, স্টিকি মেনুটা হচ্ছে যে আমি এখন দেখাইছি, এই যে ফিক্সড এর মতো এই যে অনেকটা। এটা হচ্ছে স্টিকি মেনু। কিরকম, আমি যখন স্ক্রলিং করতেছি যাচ্ছে এই টপ বারে গিয়ে আটকে যাবে, এটাকে বলা হয় স্টিকি মেনু, বুঝতে পারছেন? এটা হচ্ছে স্টিকি মেনু, টপ বারে গিয়ে আটকে গেছে, এবার আপনি কি, এটা হচ্ছে স্টিকি মেনু, আর এটা হচ্ছে ফিক্সড মেনু।
এটা এই জায়গায় ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড মেনু। হ্যাঁ, আমরা অলরেডি ফিক্সড শিখে ফেলছি, এবং বিভিন্ন আইকনও ফিক্সড করানো জানি, এবং হচ্ছে যে আমরা অ্যাবসোলিউট রিলেটিভের কাজও জানি। আরেকটা জিনিস জানা প্রয়োজন আমাদেরকে এখানে স্টিকিটা, জাস্ট এইটুকু। এটা আমরা যখন হেডিং সেকশন নিয়ে কাজ করব তখন আসলে স্টিকিটা করব। ওকে, এটা নিয়ে কালকে আরেকটু ব্রিফ করব, তারপর আমরা আমাদের এই ডিজাইনে চলে যাব। কারো কোনো কোয়েশ্চেন শেষ থাকলে তো বলেন। আজকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন, শেষ করে দিব, বলেন। জি স্যার, স্যার আমি স্ক্রিনটা শেয়ার করতে করেন। স্যার আমার সমস্যাটা হচ্ছে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? এখন আসেনি তো, স্যার শেয়ার করেছি স্যার। শেয়ার হয় নাই। স্যার আরেকবার করতে, স্যার আরেকবার করতে। করেন। কি কোনটা ইউজ করতেছেন? এই স্যার